মুম্বাইয়ের আকাশ সেদিন যেন তার সমস্ত রাগ উগড়ে দিচ্ছিল। কালো মেঘে ঢাকা রাতে ভয়ঙ্কর গর্জন আর একটানা বৃষ্টির ছাট পুরনো জানালার কাঁচ ভেঙে ফেলার উপক্রম করছিল। ঘরের ভেতর এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা, আর বাইরে সমাজের বিষাক্ত ফিসফিসানি। নন্দিনী তার ঘরের মাঝখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার বুকের ভেতরটা যেন ঝড়ের চেয়েও দ্রুত কাঁপছিল। একটি পুরনো স্যুটকেসে সে নিজের জীবনের সামান্য কিছু স্মৃতি আর দরকারি জিনিস গুছিয়ে নিয়েছিল। ড্রয়িং রুমে তার বাবা মায়ের রাগী গলা আর সমাজের ভয়ে ভীত কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো এসে বিঁধছিল তার কানে। পাড়া পড়শিদের প্রতিনিয়ত খোঁটা আর অপবাদ তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে নিজের মেয়ের যন্ত্রণাও তারা দেখতে পাচ্ছিল না। নন্দিনী খুব ভালো করেই বুঝে গিয়েছিল, এই বাড়ি, এই চেনা ছাদ এখন আর তার জন্য কোনোভাবেই নিরাপদ নয়। তোমার একটুও লজ্জা করল না? আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। এই কথাগুলো চিৎকার করে বলল তার বাবা। রাগে তার চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছিল। এক ঝটকা এসে নন্দিনীর স্যুটকেসটা তুলে নিল এবং দরজার বাইরে কাদা জলে ছুঁড়ে ফেলল। তার মাও পিছিয়ে রইল না। বিষাক্ত স্বরে খোঁটা দিয়ে বলল, তুমি আমাদের নাক কাটিয়েছ, সমাজে মুখ দেখানোর জায়গা রাখনি। আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ, আর কখনো এই বাড়িতে ফিরে আসার চেষ্টা করবে না। বাইরে মুম্বাইয়ের নোংরা রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু কৌতূহলী প্রতিবেশীও এই তামাশার পুরো মজা নিচ্ছিল। নিজেদের মধ্যে ফিসফিস করে তারা নন্দিনীর চরিত্র নিয়ে জঘন্য আর নোংরা মন্তব্য করছিল। কিন্তু নন্দিনী একবারও চোখের পলক ফেলল না। সে কাঁদার বা তাদের পায়ে পড়ে কাকুতি মিনতি করার কোনো চেষ্টাই করল না। সে শুধু একটি দীর্ঘশ্বাস নিল আর নিজের পেটের ওপর আলতো করে হাত রেখে সেই ছোট্ট অনাগত প্রাণটিকে অনুভব করল। এই বাচ্চাটি কোনো পাপ বা ভুল ছিল না, বরং এটি ছিল সেই অদ্ভুত আর ভয়ঙ্কর রাতের একটি স্মৃতি, যে রাতটিকে সে কিছুতেই ভুলতে পারছিল না। সেই রাতের কথা মনে পড়তেই তার শিরদাঁড়াবে এক অজ্ঞাত শিহরণ বয়ে গেল, কিন্তু সে সাথে সাথেই নিজেকে সামলে নিল। নন্দিনী অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তার বাবা মাকে বলল যে সে চিরদিনের জন্য চলে যাচ্ছে এবং এই নরকে সে আর কখনোই ফিরে আসবে না। বৃষ্টির তোড় আরও বেড়ে গিয়েছিল। কনকনে ঠান্ডা বাতাস তার শরীর ভেদ করে যাচ্ছিল, কিন্তু নন্দিনীর পা এক মুহূর্তের জন্যও টলল না। সে ধীরে ধীরে নিচু হল এবং কাদায় পড়ে থাকা নিজের স্যুটকেসটি শক্ত হাতে তুলে নিল। সে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা প্রতিবেশীদের দিকে এমন এক অত্যন্ত শীতল এবং তীক্ষ্ণ দৃষ্টি দিল, যার ফলে তাদের সবার ফিসফিসানির সাথে সাথে বন্ধ হয়ে গেল। ওই নোংরা মানসিকতার মানুষেরা কখনোই নন্দিনীর ভেতরে এত ভয়ঙ্কর আগুন এবং আত্মবিশ্বাস দেখেনি, যা এই মুহূর্তে তার চোখে পরিষ্কারভাবে ফুটে উঠছিল। সে আর একটা কথাও না বলে ঘুরে দাঁড়াল এবং সেই গলিটিকে পেছনে ফেলে এগিয়ে গেল যেখানে তার পুরো শৈশব কেটেছিল। রাস্তায় হাঁটার সময় নন্দিনীর পুরো শরীর বৃষ্টির জলে ভিজে একদম একাকার হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় কেবল ভবিষ্যতের বাঁচার পরিকল্পনাগুলোই ঘুরপাক খাচ্ছিল। সে খুব ভালো করেই জানত যে একজন অবিবাহিতা গর্ভবতী মেয়ের পক্ষে এই স্বার্থপর আর কঠোর পৃথিবীতে একা বেঁচে থাকা কতটা বেশি কঠিন। ভাবনার মাঝেই হঠাৎ সেই রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী লোকটির মুখ তার চোখের সামনে ভেসে উঠল, যার প্রাণ সে ওই ভয়ঙ্কর রাতে বাঁচিয়েছিল। সে জানত না যে ওই লোকটি আসলে কে ছিল, আর সে এটাও জানত না যে ওই ব্যক্তিটি হল মুম্বাই শহরের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বস রুদ্রপ্রতাপ। নন্দিনী সেই স্মৃতিটিকে সাথে সাথেই মাথা থেকে ঝেড়ে ফেলল। হাঁটতে হাঁটতে সে শহরের বাইরের এলাকায় অবস্থিত একটি পুরনো এবং সস্তা লজের কাছে পৌঁছে গেল। সেখানে কেবল কয়েকটি ঘরই খালি ছিল। সে তার পার্স থেকে অবশিষ্ট কিছু জমানো টাকা বের করল এবং একটি ছোট্ট ঘর ভাড়া নিল, যা অত্যন্ত স্যাঁতসেঁতে এবং পুরনো ছিল। ঘরে পৌঁছে সে সবার আগে তার ভেজা কাপড় পাল্টাল এবং একটি শুকনো তোয়ালে দিয়ে নিজের চুল খুব ভালোভাবে মুছে নিল। ঘরের ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নন্দিনী নিজের প্রতিচ্ছবি দেখল এবং নিজের সাথে একটি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা করল। সে কসম খেল যে সে তার বাচ্চাকে একাই সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করবে। তার বেঁচে থাকার জন্য কোনো পুরুষের আশ্রয়ের বিন্দুমাত্র কোনো প্রয়োজন ছিল না, আর সে কখনোই তার পরিবারের সামনে হাত পাততে যাবে না। নন্দিনী ছোটবেলা থেকেই পড়াশোনা এবং প্রযুক্তিতে খুব বেশি মেধাবী ছিল
এবং সে খুব ভালোভাবে জানত যে সে তার এই জ্ঞান আর দক্ষতা ব্যবহার করে টাকা রোজগার করতে পারবে। সে ব্যাগ থেকে তার পুরনো ল্যাপটপটি বের করল, যেটিকে সে এত প্রবল বৃষ্টিতেও ভেজার হাত থেকে বাঁচাতে পুরোপুরি সফল হয়েছিল। ল্যাপটপ স্ক্রিনের আলো তার ক্লান্ত অথচ অত্যন্ত দৃঢ় চেহারার ওপর পড়ল এবং তার আঙুলগুলো কিবোর্ডে খুব দ্রুত চলতে লাগল। সে সারা রাত একটানা কাজ করতে থাকল এবং তার জীবনের প্রথম ফ্রিল্যান্সিং কাজটি খুঁজে নিল। অন্যদিকে শহরের কেন্দ্রস্থলে সবচেয়ে বিলাসবহুল একটি আকাশচুম্বী ভবনের প্যান্ট হাউসে রুদ্রপ্রতাপ তার ব্যালকনিতে দাঁড়িয়ে মুম্বাই শহরের প্রবল বৃষ্টি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিল। তার এক হাতে দামি মদের গ্লাস ছিল এবং তার গভীর কালো চোখে এক অদ্ভুত অস্থিরতা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সেই মানুষটি যে পুরো আন্ডারওয়ার্ল্ডে একচ্ছত্র রাজত্ব করত এবং যার একটিমাত্র ইশারায় বড় বড় নেতামন্ত্রীরা ভয়ে কাঁপত, সে আজ এক অচেনা সাধারণ মেয়ের স্মৃতিতে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তার সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড পেছন থেকে এসে খুব সম্মানের সাথে মাথা নিচু করে তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করল। বডিগার্ডটি জানালো যে, বস, আমরা সেই রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ তন্ন করে ঘেটে দেখেছি, কিন্তু ওই মেয়েটির চেহারা কোথাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। রুদ্রপ্রতাপ তার মদের গ্লাসটি টেবিলের ওপর অত্যন্ত জোরে রাখল এবং তার কণ্ঠে এক ভয়ঙ্কর রাগ ও অধৈর্যতা ছিল যা পুরো ঘরের শান্ত পরিবেশ এক নিমিষেই বদলে দিয়েছিল। সে অত্যন্ত কড়া গলায় নির্দেশ দিল যে, আমাকে কোনো বাহানা বা অজুহাত শোনাবে না। তার জন্য তোমাদের যদি এই পুরো শহরের আনাচ কানাচও উল্টে ফেলতে হয়, তবুও তাকে খুঁজে বের করো। সে জানত যে ওই মেয়েটি কোনো সাধারণ নারী ছিল না, যে তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একাই বের করে এনেছিল। রুদ্রপ্রতাপের তখনও এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে মেয়েটিকে পাগলের মতো খোঁজার জন্য সে তার সমস্ত ক্ষমতা আর লোকবল লাগিয়ে দিয়েছে, সে ঠিক এই মুহূর্তে একটি স্যাঁতসেঁতে সস্তা ঘরে নিজের আর নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ গোছানোর অমানসিক লড়াই করছিল। নন্দিনী ও রুদ্রপ্রতাপ দুজনেই নিজেদের পৃথিবীতে এক ভয়ঙ্কর ঝড়ের সাথে লড়াই করছিল, কিন্তু ভাগ্য তাদের জীবনকে এমন একটি অদৃশ্য এবং মজবুত সুতোয় বেঁধে দিয়েছিল যাকে দুনিয়ার কোনো তলোয়ারই কাটতে পারত না। নন্দিনীর সেই ছোট্ট পদক্ষেপটি, যা সে তার বাড়ির চৌখাট পেরিয়ে বাইরে রেখেছিল, তা আসলে একটি বিশাল বড় ঝড়ের কেবল সূচনা মাত্র ছিল। পরের দিন সকালে যখন সূর্যের হালকা আলো সেই ছোট্ট ঘরের ভাঙা জানালা দিয়ে ভেতরে এসে পড়ল, তখন নন্দিনীর চোখ অবশেষে খুলল। সারা রাত ল্যাপটপের সামনে একটানা কাজ করার কারণে তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং কোমরে হালকা ব্যথা অনুভূত হচ্ছিল। কিন্তু স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা মেসেজটি দেখে তার চেহারায় এক অদ্ভুত স্বস্তির হাসি ফুটে উঠল, যেখানে তার প্রথম ক্লায়েন্ট তার কাজের প্রচুর প্রশংসা করে টাকা ট্রান্সফার করে দিয়েছিল। এটি একটি খুব ছোট জয় ছিল ঠিকই, কিন্তু নন্দিনীর জন্য এটি এই কথার অনেক বড় প্রমাণ ছিল যে সে এই নিষ্ঠুর পৃথিবীতে একাই টিকে থাকতে পারবে। সে সাথে সাথেই তার পুরনো ডায়েরি বের করল এবং আগামী মাসগুলোর খরচের একটি অত্যন্ত নিখুঁত ও বাস্তবসম্মত হিসাব নিকাশ করতে শুরু করে দিল। তাকে বাচ্চার জন্মের জন্য হাসপাতালের বড় খরচ এবং ভালো পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হতো। এই জন্য তার আরও বেশি বড় বড় প্রজেক্ট পাওয়ার খুব বেশি প্রয়োজন ছিল। নন্দিনী তার পুরনো পরিচয় সম্পূর্ণভাবে মুছে ফেলে একটি নতুন নামে অনলাইন দুনিয়ায় নিজের পেশাদার পোর্টফোলিও তৈরি করতে শুরু করল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে জানত যে তার লোভী বাবা মা তাকে কখনোই শান্তিতে বাঁচতে দেবে না যদি তারা কোনোভাবে তার নতুন ঠিকানার কথা জানতে পারে। কিছুক্ষণ পর সে তৈরি হয়ে কাছের একটি সস্তা বাজারে গেল, যেখান থেকে সে নিজের জন্য কিছু প্রয়োজনীয় ফল ও তাজা সবজি অত্যন্ত সস্তা দামে কিনল। বাজারে ভিড় খুব বেশি ছিল এবং লোকেরা একে অপরকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু নন্দিনী নিজের পেটকে খুব সাবধানে নিজের 2 হাত দিয়ে অত্যন্ত সুরক্ষিত রেখেছিল। হঠাৎ তার নজর একটি টেলিভিশন স্ক্রিনে পড়ল, যা একটি ইলেকট্রনিক্সের দোকানের বাইরে রাখা ছিল, আর সেখানে শহরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী এবং রহস্যময় মাফিয়া বসের খবর বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হচ্ছিল। নিউজ অ্যাঙ্কার অত্যন্ত উত্তেজিত কণ্ঠে জোরে জোরে জানাচ্ছিল যে কিভাবে রুদ্রপ্রতাপের গ্রুপ এক রাতেই তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর পুরো কোম্পানিকে মাটিতে মিশিয়ে দিয়েছে।
স্ক্রিনে এক অত্যন্ত লম্বা ও চওড়া মানুষ কালো রঙের দামি স্যুটে নিজের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছিল, যার চেহারা পরিষ্কার ছিল না, কিন্তু তার প্রতাপ আর হাঁটার ভঙ্গি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। নন্দিনী সেই লোকটির এক ঝলক দেখেই এক মুহূর্তের জন্য পুরোপুরি থমকে গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল, কারণ তার হৃদয় অজানা ভয় ও অদ্ভুত এক অনুভূতিতে খুব জোরে ধড়ফড় করতে শুরু করেছিল। নন্দিনী সাথে সাথেই নিজের মাথা ঝাঁকাল এবং নিজেকে মনে করিয়ে দিল যে এই ধরনের অত্যন্ত বড় ও বিপজ্জনক লোকেদের সাথে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সে তার সমস্ত কেনা জিনিসপত্র তুলে নিল এবং দ্রুত পদক্ষেপে তার সেই ছোট্ট সুরক্ষিত ঘরের দিকে ফিরে যেতে লাগল, যেখানে তার নিজের নতুন ছোট্ট পৃথিবী গড়ে উঠছিল। তার বিন্দুমাত্র এই উপলব্ধি ছিল না যে টিভিতে দেখতে পাওয়া সেই নিষ্ঠুর এবং ক্ষমতাবান মানুষটি আসলে তার লোকেদেরকেই এই পুরো শহরের আনাচে কানাচে তাকে খোঁজার জন্য দৌড় করাচ্ছিল। রুদ্রপ্রতাপের তীক্ষ্ণ নজর থেকে কোনো মানুষই আজ পর্যন্ত বেঁচে পালাতে সক্ষম হয়নি। রুদ্রপ্রতাপ তার বিশাল এবং শান্ত অফিসে বসেছিল এবং তার সামনে শহরের ৩ জন সবচেয়ে বড় পুলিশ কর্মকর্তা মাথা নিচু করে একেবারে চুপচাপ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িয়েছিল। সে তার আঙুলগুলো টেবিলে ধীরে ধীরে বাজাতে বাজাতে খুব শীতল এবং বিপজ্জনক কণ্ঠে বলল যে, আমার ওই মেয়েটিকে যে কোনো মূল্যে চাই, আর তোমরা যদি এই কাজে ব্যর্থ হও তবে নিজেদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করার জন্য পুরোপুরি প্রস্তুত থেকো। ওই ৩ জন পুলিশ কর্মকর্তার কপালে ঘামের ফোঁটা পরিষ্কার জ্বলজ্বল করছিল, কারণ তারা খুব ভালো করেই জানত যে রুদ্রপ্রতাপের হুমকি কোনো ফাঁকা শব্দ নয়, বরং তা যমদূতের সরাসরি পরোয়ানা। রুদ্রপ্রতাপ তার পকেট থেকে রূপোর তৈরি একটি অত্যন্ত সুন্দর এবং অ্যান্টিক ডিজাইনের পুরনো লকেট বের করল, যা সেই রাতে সেই অচেনা মেয়েটির গলা থেকে ছিঁড়ে তার হাতে থেকে গিয়েছিল। সে সেই লকেটটিকে নিজের হাতে ঘোরাতে ঘোরাতে খুব গভীরভাবে এবং এক অদ্ভুত কোমলতার সাথে একটানা দেখতে লাগল, যা তার কঠোর চেহারায় একেবারেই বেমানান লাগছিল। এটিই ছিল একমাত্র সূত্র যা তাকে খুব সহজেই সেই সাহসী মেয়েটি পর্যন্ত পৌঁছে দিতে পারত, যে নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করেছিল এবং তারপর সকাল হওয়ার আগেই কিছু না বলে অন্ধকারের মাঝে কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। যেমন যেমন দিন পেরোচ্ছিল, নন্দিনী নিজের কাজে আরও অনেক বেশি পারদর্শী হয়ে উঠছিল এবং সে অনলাইন দুনিয়ায় আইটি সেক্টরে নিজের একটি অত্যন্ত মজবুত এবং নামকরা পরিচয় তৈরি করে নিয়েছিল। তার পেট এখন ধীরে ধীরে বোঝা যাচ্ছিল এবং সে তার বাচ্চার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকত, যার ফলে তার কখনোই একাকিত্ব বা ভয় অনুভব হতো না। সে ওইসব লোকদের পুরোপুরি ভুল প্রমাণ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল, যারা তাকে একটি দুর্বল এবং অসহায় মেয়ে মনে করে বৃষ্টিতে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। নন্দিনী এখন এক সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত শক্তিশালী স্বাবলম্বী নারীতে পরিণত হয়েছিল। নন্দিনীর পুরনো পাড়ায় এখনও লোকেরা তার সম্পর্কে নোংরা কথা বলত এবং তার বাবা মা সমাজে তাদের মিথ্যে সম্মানের মুখোশ পরে অত্যন্ত গর্বের সাথে ঘুরে বেড়াত। তারা মনে মনে ভাবত যে তারা ওই কলঙ্ককে চিরকালের জন্য বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং এখন নন্দিনী নিশ্চয়ই কোনো এক নোংরা রাস্তার কোনায় না খেয়ে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। কিন্তু তাদের বিন্দুমাত্র এই ধারণা ছিল না যে যে মেয়েটিকে তারা আবর্জনার মতো বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী মানুষের সবচেয়ে মূল্যবান আমানতকে নিজের বুকে অত্যন্ত সুরক্ষিতভাবে পালন করছিল। সময় খুব দ্রুত গতিতে গড়িয়ে যাচ্ছিল এবং নন্দিনীর পেট এখন বেশ বড় হয়ে গিয়েছিল, যার ফলে তার চলাফেরা করতে সামান্য অসুবিধা হতে শুরু করেছিল। ওই ছোট্ট এবং স্যাঁতসেঁতে কুঠুরিতে কনকনে শীতকাল কাটানো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে একটুও কম ছিল না। কিন্তু নন্দিনী কখনোই হার মানার কথা স্বপ্নেও ভাবেনি এবং সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে নিজের কাজে পুরোপুরি মনোযোগ দিত। সে তার অসাধারণ প্রযুক্তিগত এবং বিজনেস স্কিলের জোরে ইন্টারনেটে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক কোম্পানির জন্য একজন রহস্যময়ী কনসালটেন্ট হিসেবে কাজ করতে শুরু করেছিল। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং অসাধারণ ব্যবসায়িক জ্ঞান তাকে কর্পোরেট দুনিয়ায় একটি অত্যন্ত বিখ্যাত এবং নির্ভরযোগ্য নাম বানিয়ে দিয়েছিল। বড় বড় কোম্পানিগুলো তার দারুণ সব প্রজেক্ট আইডিয়া এবং পরামর্শের জন্য লাখ লাখ টাকা দিতে সব সময় এক পায়ে প্রস্তুত থাকত।
কিন্তু কেউই তার আসল নাম বা চেহারা একেবারেই জানত না। নন্দিনী তার সমস্ত উপার্জন খুব সাবধানে একটি অত্যন্ত সুরক্ষিত বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে শুরু করেছিল, যাতে বাচ্চার জন্মের সময় তাকে কোনো ধরনের আর্থিক বা চিকিৎসাজনিত সমস্যার সম্মুখীন না হতে হয় এবং সে তাকে দুনিয়ার সবচেয়ে ভালো সুযোগ সুবিধা দিতে পারে। বাজার থেকে ফেরার সময় পাড়ার অন্যান্য মহিলারা প্রায়ই তাকে অত্যন্ত ঘৃণ্য ও অদ্ভুত নজরে দেখত এবং তার স্বামী ছাড়া গর্ভবতী হওয়া নিয়ে নানা ধরনের নোংরা এবং কদর্য খোঁটা দিত। নন্দিনী সেই সব কটু কথা পুরোপুরি আনশোনা করে দিত, কারণ তার পুরো মনোযোগ কেবল তার অনাগত সন্তানের অত্যন্ত সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার দিকে নিবদ্ধ ছিল। সে ধীরে ধীরে তার লজের ওই ছোট্ট ঘরটিকে একটি অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক জায়গায় পরিণত করেছিল, যেখানে বাচ্চার জন্য প্রয়োজনীয় প্রতিটি জিনিস এবং সুন্দর নরম ছোট ছোট জামাকাপড় আগে থেকেই গুছিয়ে রাখা ছিল। এক কনকনে শীতের অন্ধকার রাতে নন্দিনী হঠাৎ নিজের পেটে অত্যন্ত তীব্র ব্যথা অনুভব করল এবং সে সাথে সাথেই বুঝতে পারল যে তার বাচ্চার এই পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। সে এক মুহূর্তও দেরি না করে তার আগে থেকে প্রস্তুত করে রাখা ম্যাটারনিটি ব্যাগটি তুলে নিল এবং কোনো রকম ঘাবড়ে না গিয়ে নিজেই একটি ট্যাক্সি ডেকে শহরের সবচেয়ে ভালো এবং নামিদানি হাসপাতালের দিকে রওনা হল। প্রসব বেদনার কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজের চোখ বন্ধ করে কেবল সেই রহস্যময় লোকটির বলিষ্ঠ মুখটি মনে করল, যা তাকে সাহস জুগিয়েছিল। হাসপাতালের বিলাসবহুল লেবার রুমে কয়েক ঘণ্টার ভয়ঙ্কর যন্ত্রণা এবং চরম সংগ্রামের পর অবশেষে নন্দিনী একটি অত্যন্ত সুন্দর এবং সুস্থ ছেলে সন্তানের জন্ম দিল। ডাক্তার যখন সেই ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে নন্দিনীর বুকে রাখল, তখন তার চোখ থেকে বাঁধ ভাঙা খুশির জল গড়িয়ে পড়ল এবং সে বাচ্চার কপালে ভালোবাসায় ভরা একটি দীর্ঘ চুম্বন দিল। বাচ্চাটির গভীর কালো চোখ এবং চেহারার গড়ন ঠিক সেই অচেনা এবং শক্তিশালী মাফিয়া লোকটির মতোই দেখতে ছিল, যে সেই ভয়ঙ্কর রাতে তার জীবনে হঠাৎ একটি বিশাল ঝড়ের মতো এসেছিল। নন্দিনী অত্যন্ত ভালোবেসে তার ছেলের নাম রাখল কবির। সে তার ছোট্ট কবিরকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কসম খেল যে সে তাকে দুনিয়ার সমস্ত সুখ এনে দেবে এবং কখনোই কোনো মানুষকে তার আত্মসম্মানে এতটুকুও আঘাত করার কোনো সুযোগ দেবে না। এখন সে কেবল একটি একাকী এবং অসহায় মেয়ে ছিল না, বরং সে একজন অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সিংহীতে পরিণত হয়েছিল, যে নিজের বাচ্চার সুরক্ষার জন্য একা পুরো দুনিয়ার সাথে লড়াই করার অসীম সাহস রাখত। অন্যদিকে নন্দিনীর পুরনো বাড়িতে তার বাবা মা এখনও তাদের মিথ্যা আভিজাত্য এবং লোক দেখানো দুনিয়ায় অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাচ্ছিল। তার বড় বোন, যে সবসময়ই নন্দিনীর অপরূপ রূপ এবং তীক্ষ্ণ বুদ্ধি দেখে খুব বেশি জ্বলত, সে এখন বাড়ির একমাত্র আদরের মেয়ে হয়ে সব মজা লুটছিল। সে এক অত্যন্ত ধনী ও লোভী ব্যবসায়ীর ছেলের সাথে নিজের বাগদান সম্পন্ন করেছিল এবং পুরো পাড়ায় নিজের মিথ্যা সম্পদের প্রদর্শনী করছিল। তারা ভাবত যে নন্দিনী নামের কলঙ্ক চিরকালের জন্য তাদের জীবন থেকে পুরোপুরি মুছে গেছে। নন্দিনীর বড় বোন প্রায়ই তার বান্ধবীদের সামনে অত্যন্ত অহংকার করে বলত যে ওই বাজে মেয়েটা হয়তো এতদিনে কোনো নোংরা বস্তিতে ভিক্ষে করতে করতে মরে গেছে। ওই লোকেরা তাদের বিলাসবহুল এবং কোটি টাকার বিয়ের প্রস্তুতিতে পুরোপুরি ব্যস্ত ছিল এবং নন্দিনী যে বেঁচে আছে বা সে যে নিজের ক্ষমতায় কোনো অনেক বড় জায়গায় পৌঁছেছে সে বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। তারা এটা পুরোপুরি ভুলেই গিয়েছিল যে মেয়েটিকে তারা অত্যন্ত নির্দয়ভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সে এখন এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে যা তাদের পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবে। যেমন যেমন সময় এগোচ্ছিল, ছোট্ট কবির খুব দ্রুত বড় হচ্ছিল এবং তার মুখের মিষ্টি হাসি নন্দিনীর জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে গিয়েছিল। নন্দিনীর অনলাইন ব্যবসা এখন কেবল পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সে শেয়ার বাজার এবং বড় বিদেশি বিনিয়োগেও নিজের অনেক বেশি টাকা খাটাতে শুরু করেছিল। সে একটি অত্যন্ত সুরক্ষিত এবং গুপ্ত ইনভেস্টমেন্ট কোম্পানির নির্মাণ করে নিয়েছিল, যা এখন পুরো মুম্বাই শহরের ব্যবসায়িক বাজারে ভেতরে ভেতরে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং বহু বড় বড় বিলিয়নিয়ার ব্যবসায়ী তার ক্লায়েন্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে
শহরের সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল টাওয়ারে বসে থাকা রুদ্রপ্রতাপ দিনের পর দিন অত্যন্ত বেশি ভয়ঙ্কর এবং অস্থির হয়ে উঠছিল। তার অসংখ্য এবং অত্যন্ত বিপজ্জনক লোকেরা পুরো শহরের আনাচে কানাচে চষে ফেলেছিল, কিন্তু তারা ওই রহস্যময়ী মেয়েটির একটি ছোট সূত্র আজ পর্যন্ত জোগাড় করতে সফল হতে পারেনি। রুদ্রপ্রতাপ প্রায়ই রাতে জেগে থাকত এবং ওই পুরনো রূপোর লকেটটিকে নিজের হাতে শক্ত করে ধরে সেই অচেনা মেয়েটির জাদুকরী সুবাস এবং তার নির্ভীক চেহারাটি মনে করার একটানা চেষ্টা করতে থাকত। রুদ্রপ্রতাপের রাগ সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল এবং সে তার সবচেয়ে কাছের গুপ্তচরদের খুব খারাপভাবে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল, কারণ তারা বারবার এই একটি কাজে ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। তার এই কথাটি একদমই বিশ্বাস হচ্ছিল না যে কোনো সাধারণ মেয়ে তার এত বড় এবং শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ক থেকে এমনভাবে গায়েব হয়ে যেতে পারে যেন সে এই দুনিয়াতে ছিলই না। সে পুরো আন্ডারওয়ার্ল্ডে এই কড়া ফরমান জারি করে দিয়েছিল যে যে ব্যক্তি ওই মেয়েটির সঠিক সন্ধান দিতে পারবে তাকে সে মুখ ফুটে চাওয়া ধন সম্পদ এবং অনেক বড় ক্ষমতা পুরস্কার হিসেবে দিয়ে দেবে। নন্দিনী এখন ওই ছোট্ট লজটিকে চিরকালের জন্য ছেড়ে দিয়েছিল এবং শহরের একটি অত্যন্ত সুরক্ষিত ও অভিজাত এলাকায় একটি বিলাসবহুল সি ফেসিং অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছিল। সে তার বাচ্চার দেখাশোনা করার জন্য একজন অত্যন্ত বিশ্বস্ত ও দয়ালু আয়াকে কাজে রেখেছিল, যাতে সে নিজের ক্রমবর্ধমান ব্যবসায়িক সাম্রাজ্যের ওপর পুরোপুরি নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে। নন্দিনী কখনোই নিজের আসল পরিচয় কারও সামনে প্রকাশ করেনি এবং সব সময় একটি কালো রঙের ডিজাইনার চশমা ও স্কার্ফ পরেই নিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ভিডিও কলগুলো অ্যাটেন্ড করা উপযুক্ত মনে করেছিল। ভাগ্যের খেলা সত্যিই অত্যন্ত অদ্ভুত ও আকর্ষণীয় হয়, কারণ নন্দিনীর ওই গুপ্ত কোম্পানি এখন রুদ্রপ্রতাপের সবচেয়ে বড় শত্রুর একটি বিশাল কোম্পানিকে পুরোপুরি কিনে নিয়েছিল। নন্দিনীর এই একটি মাস্টার স্ট্রোক পুরো শেয়ার বাজারে এক ভয়ঙ্কর তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল এবং সবাই এই রহস্যময় নতুন মাস্টারমাইন্ড খেলোয়াড় সম্পর্কে জানতে চাইছিল। রুদ্রপ্রতাপ যখন এই শক্তিশালী এবং অজানা বিনিয়োগকারী সম্পর্কে জানতে পারল, তখন সে চমকে গেল এবং সে সাথে সাথেই তার ডান হাত দেবকে এই রহস্যময় কোম্পানির আসল মালিককে খুঁজে বের করার অত্যন্ত কড়া এবং বিপজ্জনক নির্দেশ দিয়ে দিল। নন্দিনীর এই বিষয়ে বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে সে অজান্তেই সেই মাফিয়া বসের ব্যবসায়িক এলাকায় খুব দ্রুত নিজের পা বাড়াচ্ছে। নন্দিনীর পরবর্তী সবচেয়ে বড় লক্ষ্য ছিল ওই অহংকারী ব্যবসায়ী, যার ছেলের সাথে তার বড় বোনের বিয়ে অত্যন্ত ধুমধামের সাথে ঠিক হতে চলেছিল। সে ওই ব্যবসায়ীর সমস্ত দুর্বলতা, শেয়ার কেলেঙ্কারি এবং কালো কারনামার একটি অত্যন্ত বিস্তারিত কাঁচা নথিপত্র তৈরি করে নিয়েছিল এবং এখন সে তাকে পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য একটি অত্যন্ত ভয়ঙ্কর ও নিখুঁত পরিকল্পনা করছিল। কবির এখন ৬ মাসের হয়ে গিয়েছিল আর তার চোখ একেবারে রুদ্রপ্রতাপের মতোই খুব গভীর ও ভয়ঙ্কর দেখাতে শুরু করেছিল, যা যে কাউকে ভয় পাইয়ে দিতে পারত। নন্দিনী প্রায় নিজের ছেলেকে দেখে পুরনো স্মৃতিতে হারিয়ে যেত, কিন্তু সে সাথে সাথেই নিজেকে সামলে নিত, কারণ তাকে কোনো অবস্থাতেই আর দুর্বল হওয়া চলত না। সে নিজের এবং নিজের বাচ্চার চারদিকে একটি অত্যন্ত মজবুত ও অদৃশ্য দেওয়াল খাড়া করে নিয়েছিল, যাকে ভেদ করা দুনিয়ার যে কোনো সবচেয়ে শক্তিশালী মানুষের পক্ষেও প্রায় অসম্ভব ও অসাধ্য হয়ে গিয়েছিল। শহরে একটি অত্যন্ত বড় জমকালো কর্পোরেট ব্যবসায়িক সম্মেলন হতে চলেছিল, যেখানে শহরের সমস্ত বড় এবং প্রভাবশালী বিলিয়নেররা নিজেদের ক্ষমতার আস্ফোরণ করার জন্য আসতে চলেছিল। নন্দিনীও এই জমকালো অনুষ্ঠানে অংশ নেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার ওই লোভী ব্যবসায়ীকে চিরকালের জন্য মাটিতে মিশিয়ে দেওয়ার সঠিক সুযোগ দরকার ছিল। অন্যদিকে রুদ্রপ্রতাপও একটি অত্যন্ত নিখুঁত ও গোপন খবর পেয়েছিল যে তার বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া সেই অচেনা মেয়েটি হয়তো এই সম্মেলনেই কোনো এক রূপে চুপচাপ আসতে চলেছে। রুদ্রপ্রতাপ তার বিলাসবহুল কার্যালয়ে চেয়ারে গভীর চিন্তায় বসেছিল। ঘরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যা কোনো বড় ঝড়ের আগের শান্তির মতো ছিল। তখনই হঠাৎ দরজায় হালকা কড়া নাড়ার আওয়াজ হল এবং তার বিশেষ গুপ্তচর ও ডানহাত দেব ভেতরে প্রবেশ করল। দেবের চেহারায় ঘাবড়ে যাওয়া ভাব এবং এক বড় সাফল্যের চমক পরিষ্কার দেখা যাচ্ছিল,
সে একটি বাদামি রঙের মোটা ফাইল অত্যন্ত সম্মান ও ভয়ের সাথে রুদ্রপ্রতাপের টেবিলে রেখে দিল। দেব কাঁপাকাঁপি কণ্ঠে বলল যে, বস, আমরা ওই রহস্যময় মেয়েটিকে অবশেষে খুঁজে বের করেছি। রুদ্রপ্রতাপ কোনো সময় নষ্ট না করে সাথে সাথেই সেই ফাইলটিকে নিজের মজবুত হাতে খুলল। ফাইলের ভেতরে বেশ কয়েকটি ছবি এবং কিছু পুরনো গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা ছিল। প্রথম ছবিটি দেখেই রুদ্রপ্রতাপের চোখ পুরোপুরি ছানা বড়া হয়ে গেল। এটি সেই বৃষ্টির রাতের সিসিটিভি ফুটেজ থেকে বের করা একটি অত্যন্ত পরিষ্কার ছবি ছিল, যেখানে নন্দিনীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার গলায় সেই পুরনো রূপোর লকেটটি জ্বলজ্বল করছিল, যা এই মুহূর্তে রুদ্রপ্রতাপের অত্যন্ত সুরক্ষিত সিন্ধুকে যত্নে রাখা ছিল। সে পাতা উল্টালো এবং পরবর্তী কয়েকটি ছবি দেখে তার শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করল। ওই ছবিগুলোতে নন্দিনীকে ভারী বৃষ্টিতে পুরোপুরিভাবে ভিজতে দেখা যাচ্ছিল এবং তার বাবা মা তাকে অত্যন্ত নির্দয়ভাবে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছিল। ছবিতে তার স্যুটকেস কাদায় পড়েছিল এবং সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরা ওই বেচারি মেয়েটির ওপর অত্যন্ত নোংরা এবং কদর্য খোঁটা দিচ্ছিল। রুদ্রপ্রতাপের চেহারার রগ রাগে টানটান হয়ে গেল এবং তার চোখ ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছিল। দেব অত্যন্ত ভয়ে ভয়ে সামনের তথ্য দিল এবং বলল যে, বস, এই মেয়েটি ওই রাতের পর গর্ভবতী হয়ে গিয়েছিল। এর লোভী এবং পাষাণ হৃদয়ের বাবা মা সমাজের ভয়ে একে বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই মেয়েটি কয়েক মাস ধরে একটি অত্যন্ত নোংরা এবং স্যাঁতসেঁতে কুঠুরিতে একা ছিল এবং সেখানেই সে একটি অত্যন্ত সুন্দর ছেলের জন্ম দিয়েছে। এই কথা শুনতেই রুদ্রপ্রতাপের হৃদয়ে একটি অত্যন্ত অদ্ভুত ও গভীর ব্যথা অনুভূত হল, যা সে আগে কখনোই জানত না। তার এটা বুঝতে বিন্দুমাত্র দেরি হল না যে ওই বাচ্চাটি অন্য কারো নয়, বরং তারই নিজের রক্ত। রুদ্রপ্রতাপ তার 2 হাত দিয়ে ওই বিশাল বড় টেবিলটিকে এত জোরে উল্টে দিল যে তার ওপর রাখা সমস্ত দামি জিনিস মাটিতে পড়ে অত্যন্ত খারাপভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘরে কাঁচ ভাঙার ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল এবং বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত বডিগার্ড ভয়ে ভেতরের দিকে ছুটে এল। রুদ্রপ্রতাপের ভয়ঙ্কর এবং গর্জনশীল কণ্ঠস্বর পুরো ঘরের দেওয়ালগুলোকে অত্যন্ত খারাপভাবে কাঁপিয়ে দিয়েছিল। সে তার সবচেয়ে বড় কমান্ডারকে অত্যন্ত ভয়ঙ্কর এবং শীতল কণ্ঠে নির্দেশ দিয়ে বলল যে, আমার এক্ষুনি এই মুহূর্তে আমার সব লোক প্রস্তুত চাই। শহরের প্রতিটি কোণা থেকে আমাদের সমস্ত গাড়ি এবং সশস্ত্র লোকেরা সাথে সাথে আমার সামনে হাজির হওয়া চাই। যে লোকেরা আমার নারী এবং আমার বাচ্চাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়ার স্পর্শ করেছে, আজ তাদের নাম ও নিশান এই দুনিয়া থেকে পুরোপুরি মুছে যাবে। রুদ্রপ্রতাপের চোখে এমন এক ভয়ঙ্কর ঝড় উতলে উঠছিল, যা আজ পুরো শহরকে ছাইয়ে পরিণত করার জন্য মরিয়া ছিল। দেব সাথে সাথেই তার মাথা নিচু করল এবং অত্যন্ত দ্রুত বাইরের দিকে ছুটে গেল, যাতে সে তার বসের নির্দেশ পুরোপুরিভাবে পালন করতে পারে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো আন্ডারওয়ার্ল্ডে রুদ্রপ্রতাপের এই ভয়ঙ্কর এবং কড়া নির্দেশ জঙ্গলের আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের রাস্তাগুলোতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল এবং শত শত কালো রঙের এসইউভি গাড়ি একই দিকে অত্যন্ত দ্রুত দৌড়াতে শুরু করল। পুলিশ ও প্রশাসনও এই হঠাৎ হওয়া চাঞ্চল্য দেখে পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল। সবারই এটাই মনে হচ্ছিল যে আজ শহরে কোনো অত্যন্ত বড় ও ভয়ঙ্কর গ্যাং ওয়ার বা শত্রুর বিনাশ হতে চলেছে, কিন্তু কেউ আসল কথাটি জানত না। রুদ্রপ্রতাপ নিজের সবচেয়ে দামি ও মজবুত বুলেটপ্রুফ গাড়ির দরজা নিজেই খুলল এবং অত্যন্ত ভারী পদক্ষেপে গাড়ির ভেতরে বসে পড়ল। তার হাতে এখনও নন্দিনীর সেই পুরনো ছবিটি ছিল, যেখানে সে বৃষ্টিতে ভেজা এবং অত্যন্ত অসহায় দেখাচ্ছিল। গাড়ির ইঞ্জিন একটি ভয়ঙ্কর সিংহের মতো জোরে গর্জন করল এবং এগিয়ে গেল। রুদ্রপ্রতাপের গাড়ির বহর এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল যে রাস্তায় আসা সমস্ত সাধারণ গাড়িগুলো ভয়ে নিজেরাই একপাশে দাঁড়িয়ে যাচ্ছিল। তার মাথায় বারবার নন্দিনীর বাবা মায়ের ওই ঘৃণ্য ও নিষ্ঠুর চেহারাগুলো ঘুরপাক খাচ্ছিল, যারা তাকে এত নির্দয়ভাবে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছিল। সে ভাবছিল যে মেয়েটি নিজের জীবনের পরোয়া না করে তার জীবন বাঁচিয়েছিল, তাকে কত ভয়ঙ্কর এবং একাকিত্বের যন্ত্রণার মধ্যে দিয়ে পুরোপুরি পার হতে হয়েছে। তার হৃদয় খুব কাঁদছিল। সেই দিন বৃষ্টিও খুব জোরে হচ্ছিল।
যেন আকাশও রুদ্রপ্রতাপের এই ভয়ঙ্কর এবং ভয়াল রাগে পুরোপুরিভাবে তার সাথ দিচ্ছিল। যখন ওই গাড়ির বহর নন্দিনীর পুরনো এবং অত্যন্ত দরিদ্র পাড়ার কাছে পৌঁছতে শুরু করল, তখন সেখানকার সাধারণ মানুষ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরোপুরি কেঁপে উঠল। কেউই তাদের পুরো জীবনে একসাথে এত দামি ও ভয়ঙ্কর গাড়ি এই নোংরা ও পিছিয়ে পড়া এলাকায় একসাথে আসতে আগে কখনোই দেখেনি। পাড়ার সমস্ত মানুষ ভয়ে নিজেদের বাড়ির জানালা ও ছাদ থেকে লুকিয়ে এই ভয়ঙ্কর ও ভীতিকর দৃশ্য অত্যন্ত অবাক হয়ে দেখছিল। রুদ্রপ্রতাপের শত শত গাড়ি পুরো পাড়াকে চারদিক থেকে পুরোপুরিভাবে ঘিরে ফেলেছিল এবং সেখান থেকে পালানোর ছোট কোনো রাস্তাও আর অবশিষ্ট ছিল না। গাড়িগুলো থেকে কালো স্যুট পরিহিত এবং ভারী অস্ত্রে সজ্জিত অসংখ্য ভয়ঙ্কর বডিগার্ড বাইরে বের হল এবং তারা সাথে সাথেই পুরো এলাকাকে পুরোপুরি নিজেদের শক্ত দখলে নিয়ে নিয়েছিল। রুদ্রপ্রতাপের গাড়ি ঠিক ওই বাড়ির দরজার সামনে এসে থামল, যেখানে নন্দিনীর পুরো শৈশব অত্যন্ত দুঃখ ও কষ্টে কেটেছিল। নন্দিনীর বাবা মা, যারা কিছুক্ষণ আগে পর্যন্ত তাদের বড় মেয়ের বিয়ের জমকালো প্রস্তুতিতে পুরোপুরি মগ্ন ছিল, এই ভয়ঙ্কর শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। যখন তারা নিজেদের বাড়ির সামনে অস্ত্রে সজ্জিত এত সব বিপজ্জনক মানুষ এবং দামি গাড়ির পুরো ভাণ্ডার দেখল, তখন তাদের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। নন্দিনীর বাবার শরীর একটি শুকনো পাতার মতো খুব খারাপভাবে কাঁপতে শুরু করল এবং তার মুখ থেকে ভয়ে একটিও পরিষ্কার শব্দ বাইরে বের হতে পারছিল না। রুদ্রপ্রতাপ তার ভারী এবং মজবুত জুতো দিয়ে ওই পুরনো ও দুর্বল কাঠের দরজাটিকে এক জোরালো আঘাতেই পুরোপুরি ভেঙে নিচে ফেলে দিল। সে একটি ক্ষুধার্ত ও ভয়ঙ্কর সিংহের মতো ঘরের ভেতর প্রবেশ করল এবং তার তীক্ষ্ণ নজর সাথে সাথেই নন্দিনীর ভীতসন্ত্রস্ত বাবা মাকে নিজের শক্ত মুঠোয় নিয়ে নিল। ঘরের ভেতর উপস্থিত নন্দিনীর অহংকারী বড় বোন এবং তার হবু স্বামীও এই ভয়ঙ্কর ও ভীতিকর দৃশ্য দেখে এক কোণায় খুব খারাপভাবে গুটিসুটি মেরে বসেছিল। তোমরাই দুজনে ওই মহান এবং পবিত্র মেয়েটির বাবা মা, যারা তাকে একটি পশুর মতো বৃষ্টিতে বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে? রুদ্রপ্রতাপের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। তার কণ্ঠে এত ভয়ঙ্কর বিষ এবং বিপজ্জনক রাগ ভরা ছিল যে নন্দিনীর মা ভয়ে সাথে সাথেই নিজের হাঁটুর ওপর মাটিতে খুব খারাপভাবে পড়ে গেল। সে একেবারেই বুঝতে পারছিল না যে শহরের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর মাফিয়া বস হঠাৎ তাদের এই ছোট ও গরিব বাড়িতে কেন এবং কী জন্য এসেছে। নন্দিনীর বাবা তার কাঁপতে থাকা হাত জোর করে অত্যন্ত কাকুতি মিনতি করা কণ্ঠে বলল যে, সাহেব, আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাদের কেন মারতে চাইছেন? রুদ্রপ্রতাপ একটি অত্যন্ত ভয়ঙ্কর ও ক্রূর হাসির সাথে তার দিকে তাকাল এবং বলল যে, তোমরা আমার দুনিয়াকে কাঁদিয়েছ এবং আমার বাচ্চাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছ। এই কথা শুনে তাদের দুজনের মস্তিষ্ক অবশ হয়ে গেল, কারণ তারা স্বপ্নেও কখনো এই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সত্যের বিন্দুমাত্র একটুও ধারণা পায়নি। নন্দিনীর বোন যে সবসময় নিজেকে অত্যন্ত বেশি চালাক ও সুন্দরী মনে করত, সে এখন ভয়ে নিজের হবু স্বামীর পেছনে পুরোপুরি লুকিয়ে পড়ার চেষ্টা করছিল। রুদ্রপ্রতাপের এক ইশারায় দুজন বিশাল দেহী লোক নন্দিনীর বাবা মাকে চুল ধরে অত্যন্ত নির্দয়ভাবে মেঝের ওপর খুব খারাপভাবে হিঁচড়ে নিয়ে এলো। রুদ্রপ্রতাপ তার পকেট থেকে নন্দিনীর সেই বৃষ্টিতে ভেজা ছবিটি বের করল এবং সেটিকে ওই দুই লোভী ও নিষ্ঠুর মানুষের ভীতসন্ত্রস্ত চেহারার একেবারে সামনে ছুড়ে দিল। এই ছবিটিকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ এটাই সেই ভয়ঙ্কর ও ভীতিকর ভুল যার মূল্য তোমাদেরকে নিজেদের সারা জীবন কেঁদে কেঁদে চোকাতে হবে। রুদ্রপ্রতাপ তার জুতোর শক্ত ডগা দিয়ে নন্দিনীর বাবার বুকে অত্যন্ত জোরে চাপ দিল, যার ফলে তার শ্বাস পুরোপুরি আটকে রইল। সে কড়া কণ্ঠে বলল যে, তোমরা যে মেয়েটিকে কলঙ্ক মনে করে বাইরে ছুঁড়ে ফেলেছিলে, সে শহরের সবচেয়ে শক্তিশালী মানুষের রানী এবং আমার একমাত্র বংশধরের আপন মা। এই ভয়ঙ্কর ও চমকে দেওয়ার মতো সত্য শুনে পাড়ার ওই সমস্ত লোকেরাও পুরোপুরি হতভাগ হয়ে গেল, যারা বাইরে দাঁড়িয়ে এই পুরো তামাশাটি দেখছিল। যে লোকেরা নন্দিনীকে নোংরা খোঁটা দিয়েছিল, তারা এখন ভয়ে নিজেদের বাড়ির দরজা ভেতর থেকে পুরোপুরি বন্ধ করে ভগবানের কাছে নিজেদের জীবনের ভিক্ষে চাইছিল। তারা খুব ভালোভাবেই জানত যে রুদ্রপ্রতাপের রাগ একবার জ্বলে উঠলে তা ততক্ষণ পর্যন্ত একেবারেই শান্ত হয় না, যতক্ষণ না সে সবকিছু ছাই করে দেয়। রুদ্রপ্রতাপ নন্দিনীর প্রতিটি সদস্যকে অত্যন্ত ভয়ঙ্কর ও ভীতিকর নজরে দেখল এবং দেবকে তার পরবর্তী কড়া নির্দেশ দিয়ে জোরে বলল, এদের সমস্ত মিথ্যা আভিজাত্য এবং এদের সকলের ব্যবসাকে আজই পুরোপুরি মাটিতে মিশিয়ে দাও, যাতে এরা রাস্তায় ভিক্ষে করতে বাধ্য হয়।
আমি চাই যে এরা প্রতিদিন সেই কষ্ট ও ভয়ঙ্কর ক্ষুধাকে অনুভব করুক, যা আমার নন্দিনী ওই অন্ধকার ও কনকনে শীতের রাতে একা সহ্য করে অত্যন্ত কষ্টে পার করেছিল। দেব অত্যন্ত নিষ্ঠুরতার সাথে হাসতে হাসতে নিজের ঘাড় নাড়ল এবং সাথে সাথেই নিজের ফোনে কয়েকজন বিশেষ ব্যক্তিকে অত্যন্ত কড়া ও শক্ত নির্দেশ দিতে শুরু করল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নন্দিনীর বাবার সমস্ত ছোটখাটো ব্যবসা এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি বাজেয়াপ্ত করে নেওয়া হল এবং তারা সত্যিই সর্বশান্ত হয়ে গিয়েছিল। নন্দিনীর অহংকারী বোনের হবু স্বামী যখন এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখল, তখন সে সাথে সাথেই সেখানেই সবার সামনে ওই লোভী মেয়েটির সাথে নিজের সম্পর্ক চিরকালের জন্য ভেঙে দিল। ওই কাপুরুষ ব্যবসায়ীর ছেলে পেছনে না ফিরেই সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে অত্যন্ত দ্রুত দৌড়ে পালিয়ে গেল এবং নন্দিনীর বোন সেখানেই মেঝের ওপর বসে অত্যন্ত জোরে কাঁদতে লাগল। রুদ্রপ্রতাপ ওই সমস্ত কাঁদতে থাকা এবং কাকতি মিনতি করা লোকদের দিকে অত্যন্ত ঘৃণাপূর্ণ ও নিচু নজরে তাকাল এবং তারপর সে কিছু না বলেই সেখান থেকে আবার বাইরের দিকে বেরিয়ে গেল। তার এই ভয়ঙ্কর ও নিষ্ঠুর কাজ এখনও শেষ হয়নি, কারণ তাকে তার নন্দিনী এবং তার ছোট্ট ছেলেকে অত্যন্ত সম্মানের সাথে তার বিশাল প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসতে হবে। নন্দিনীর পুরনো পাড়ায় যে ভয়ঙ্কর ও ভীতিকর ঘটনা ঘটেছিল, তার খবর পুরো শহরে জঙ্গলের আগুনের মতো অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছিল। বড় বড় খবরের কাগজ এবং নিউজ চ্যানেলগুলোতে কেবল মাফিয়া বস রুদ্রপ্রতাপের ভয়াল ও ভয়ঙ্কর রাগেরই চর্চা চলছিল। সবাই এটা জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিল যে আসলে ওই সৌভাগ্যবতী এবং রহস্যময়ী মেয়েটি কে, যার জন্য শহরের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী মানুষটি এক মুহূর্তের মধ্যেই বহু মানুষের জীবন পুরোপুরি ধ্বংস করে রেখে দিয়েছিল। নন্দিনী তার বিলাসবহুল এবং অত্যন্ত সুরক্ষিত পেন্টহাউসে বসেছিল এবং নিজের ল্যাপটপে শহরের এই সমস্ত বড় ও ভয়ঙ্কর খবরগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ছিল। সে যখন তার বাবা মা এবং ওই অহংকারী বোনের পুরোপুরি ধ্বংসের খবর দেখল, তখন তার চেহারায় কোনো খুশি বা দুঃখের ভাব একেবারেই ফুটে উঠল না। তার হৃদয় এখন একটি অত্যন্ত মজবুত পাথরের মতো পুরোপুরি কঠোর হয়ে গিয়েছিল, যাকে কোনো সম্পর্ক বা মিথ্যা ভালোবাসা দিয়ে গলানো যেত না। সে শান্ত ছিল। সে তার ল্যাপটপটি ধীরে ধীরে বন্ধ করল এবং তার ছোট্ট ছেলে কবিরের দিকে অত্যন্ত ভালোবাসাপূর্ণ নজরে তাকাল, যে নিজের নরম বিছানায় অত্যন্ত শান্তিতে ঘুমাচ্ছিল। নন্দিনী জানত যে রুদ্রপ্রতাপ এখন তার অনেক বেশি কাছে পৌঁছে গিয়েছে এবং সে যে কোনো মূল্যেই তাকে এবং তার ছেলেকে খুঁজে বের করবে। কিন্তু তার কোনো কথার কোনো ভয় ছিল না, কারণ এখন সে কোনো বেচারি মেয়ে ছিল না, বরং একটি অনেক বড় ও শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যের একমাত্র এবং সবচেয়ে মজবুত মালকিন হয়ে গিয়েছিল। আজ রাতে শহরের সবচেয়ে বড় এবং দামি 5 স্টার হোটেলে সেই অত্যন্ত বিশেষ এবং জমকালো কর্পোরেট সম্মেলন হতে চলেছিল, যার প্রস্তুতি নন্দিনী অনেক দীর্ঘ সময় ধরে করছিল। তাকে ওই লোভী এবং প্রতারক ব্যবসায়ীকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে হতো, যে তার বোনের সম্পর্ক তার ছেলের সাথে ঠিক করেছিল। নন্দিনী নিজের জন্য একটি অত্যন্ত চমৎকার ও দামি কালো রঙের ডিজাইনার গাউন বেছে নিল, যা তার নিখুঁত সৌন্দর্য এবং তার ভয়ঙ্কর আত্মবিশ্বাসকে অত্যন্ত চমৎকারভাবে সবার সামনে ফুটিয়ে তুলে ধরেছিল। অন্যদিকে রুদ্রপ্রতাপ তার বিশাল ও জমকালো প্রাসাদে দাঁড়িয়েছিল এবং তার চোখে এক অদ্ভুত অস্থিরতা এবং আগুন পুরোপুরি ধিকধিক করে জ্বলছিল। সে তার সমস্ত গুপ্তচর এবং ভয়ঙ্কর বডিগার্ডদের ওই বড় সম্মেলনের নিরাপত্তা এবং প্রতিটি কোণায় নজর রাখার অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছিল। তার পুরোপুরিভাবে দৃঢ় বিশ্বাস ছিল যে তার নন্দিনী আজ রাতে ওই জমকালো অনুষ্ঠানে অবশ্যই আসবে, কারণ তার রহস্যময় কোম্পানি সেখানকার সবচেয়ে বড় এবং বিশেষ জায়গাটি নিজের নামে সংরক্ষিত করে নিয়েছিল। রাতের সময় হয়ে গিয়েছিল এবং ওই বিলাসবহুল হোটেলটি রঙিন আলো এবং শহরের সবচেয়ে ধনী ও শক্তিশালী লোকদের ভিড়ে পুরোপুরি ঝলমল করছিল। বড় বড় দামি গাড়ি একের পর এক প্রধান দরজায় এসে থামছিল এবং দামি স্যুট পরিহিত ব্যবসায়ীরা নিজেদের মিথ্যা হাসির সাথে ভেতরে প্রবেশ করছিল। নন্দিনীর চমৎকার এবং অত্যন্ত সুরক্ষিত বুলেটপ্রুফ গাড়িটি যখন সেখানে পৌঁছাল, তখন সমস্ত সাংবাদিকদের ক্যামেরা ওই রহস্যময় ও শক্তিশালী বিনিয়োগকারীর এক ঝলক পাওয়ার জন্যে অত্যন্ত বেশি উদ্গ্রীব হতে লাগল। গাড়ির দরজা খুলল এবং নন্দিনী তার পুরো আত্মবিশ্বাস ও রাজকীয় মেজাজের সাথে বাইরে বেরিয়ে এল, যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস এক মুহূর্তের জন্যে
পুরোপুরি আটকে দিল। তার চেহারায় একটি অত্যন্ত রহস্যময় ও সুন্দর কালো নেকাব ছিল, যা তার আসল পরিচয়কে দুনিয়ার নজর থেকে পুরোপুরি লুকিয়ে রাখছিল। তার সাথে অসংখ্য এবং অত্যন্ত বিপজ্জনক অস্ত্রে সজ্জিত কালো স্যুটের নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিল, যারা কোনো অচেনা মানুষকে তার ধারে কাছে একেবারেই ঘেঁষতে দিচ্ছিল না। তার হাঁটার মধ্যে রাজকীয়তা ছিল। হলের ভেতরে ওই লোভী ওর অহংকারী ব্যবসায়ী অত্যন্ত গর্বের সাথে দাঁড়িয়েছিল এবং অন্য বড় মানুষদের সামনে নিজের মিথ্যা সম্পদের অনেক বেশি বড়াই করছিল। তার এখনও এই বিষয়ে বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে রহস্যময় ও শক্তিশালী বিনিয়োগকারীর সাথে সে আজ দেখা করার আশা করছে, সে অন্য কেউ নয়, বরং নন্দিনী। নন্দিনী দূর থেকেই ওই লোকটিকে দেখল এবং তার চোখে একটি অত্যন্ত বিপজ্জনক এবং বরফের মতো শীতল চমক ফুটে উঠল, যা কোনো বড় ঝড়ের সংকেত ছিল। তখনই হঠাৎ পুরো হলের ভারী ও সুন্দর আলোগুলো এক মুহূর্তের জন্যে পুরোপুরি স্তিমিত হয়ে গেল এবং প্রধান দরজায় একটি অত্যন্ত ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। শহরের সবচেয়ে বড় এবং বিপজ্জনক মাফিয়া বস রুদ্রপ্রতাপ তার ভারী পদক্ষেপে এবং এক অত্যন্ত ভয়ঙ্কর সিংহের মতো চালের সাথে ওই বড় হলের ভেতরে প্রবেশ করল। সেখানে উপস্থিত সমস্ত বড় ও শক্তিশালী ব্যবসায়ীদের চেহারার রং পুরোপুরি উড়ে গেল এবং তারা ভয়ের সাথে সাথেই নিজেদের মাথা নিচের দিকে নামিয়ে নিল, কারণ রুদ্রপ্রতাপের আতঙ্কই এমন কিছু ছিল। রুদ্রপ্রতাপের তীক্ষ্ণ এবং গভীর কালো নজর ওই বিশাল ভিড়ের মধ্যে কোনো এক অত্যন্ত বিশেষ এবং অচেনা চেহারাকে অত্যন্ত অধৈর্যতার সাথে খোঁজার চেষ্টা করছিল। তার হৃদয়ের ধুকপুকানি অনেক দ্রুত হয়ে গিয়েছিল, কারণ সে ওই পুরনো এবং জাদুকরী সুবাস অনুভব করতে পারছিল, যা কেবল নন্দিনীর কাছ থেকেই আসত। সে তার লোক দেবকে ইশারা করল এবং তার সমস্ত লোক পুরো হলে অত্যন্ত চতুরতার সাথে ছড়িয়ে পড়ল, যাতে কোনো মানুষই বাইরে যেতে না পারে। এটি তার চাল ছিল। নন্দিনী রুদ্রপ্রতাপকে ভেতরে আসতে দেখে নিয়েছিল, কিন্তু সে কোনো ধরনের ঘাবড়ানোর ভাব বা ভয় নিজের চেহারায় একেবারেই প্রকাশ হতে দিল না। সে অত্যন্ত শান্ত এবং মাপা পদক্ষেপে সোজা ওই বিশাল মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগল, যেখানে ওই লোভী ব্যবসায়ীর কোম্পানির নতুন প্রজেক্টের অনেক বড় উদ্বোধন হতে চলেছিল। নন্দিনীর এই হঠাৎ নেওয়া পদক্ষেপটি পুরো হলের মনোযোগ নিজের দিকে পুরোপুরি আকর্ষণ করে নিল এবং সবাই ওই রহস্যময় নেকাব পরিহিতা মহিলাকে অত্যন্ত অবাক হয়ে দেখতে লাগল। নন্দিনী অত্যন্ত আকর্ষণীয় কায়দায় মাইকটি নিজের হাতে নিল এবং তার অত্যন্ত মিষ্টি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং শীতল কণ্ঠ পুরো বড় হলে জোরে প্রতিধ্বনিত হয়ে উঠল। সে সেখানে উপস্থিত সমস্ত মানুষকে স্বাগত জানাল এবং তারপর কোনো সময় নষ্ট না করে ওই লোভী ব্যবসায়ীর সমস্ত কালো কারনামার পর্দাফাঁস করতে অত্যন্ত দ্রুত গতিতে শুরু করে দিল। স্ক্রিনে হঠাৎ এমন অনেক গুরুত্বপূর্ণ এবং গোপন নথিপত্র দেখা যেতে লাগল, যা ওই ব্যবসায়ী কোম্পানির সমস্ত বড় কেলেঙ্কারি সবার সামনে পুরোপুরি নঙ্গ করে দিল। ওই লোভী ব্যবসায়ী ভয়ে খুব খারাপভাবে ঘামে ভিজে একাকার হয়ে গেল এবং তার পায়ে দাঁড়িয়ে থাকার মতো বিন্দুমাত্র শক্তি আর অবশিষ্ট ছিল না। নন্দিনী অত্যন্ত শীতল ও ভয়ঙ্কর কণ্ঠে ঘোষণা করল যে তার কোম্পানি এই প্রতারক লোকটির সমস্ত শেয়ার এবং সম্পদ পুরোপুরি কিনে নিয়েছে। এখন এই লোকটি এবং এর পুরো পরিবার রাস্তায় চলে এসেছে এবং এর কাছে একটি কানাকড়িও আর অবশিষ্ট নেই। পুরো হলে একটি ভয়ঙ্কর এবং ভীতিকর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল এবং সবাই অত্যন্ত বড় ধাক্কায় ছিল। রুদ্রপ্রতাপ দূরে দাঁড়িয়ে এই সব কিছু অত্যন্ত মনোযোগ ও গভীর বিস্ময়ের সাথে দেখছিল এবং তার ঠোঁটে একটি অত্যন্ত বিপজ্জনক এবং গর্বে ভরা হাসি ফুটে উঠেছিল। সে ওই নেকাব পরিহিতা মহিলার কণ্ঠস্বর এবং তার কথা বলার তীক্ষ্ণ ধরন খুব ভালোভাবেই চিনে নিয়েছিল, যা তার হৃদয়ের অনেক বেশি কাছের ছিল। সে এটা দেখে অত্যন্ত খুশি হচ্ছিল যে তার নন্দিনী কোনো দুর্বল ও বেচারি মেয়ে নয়, বরং সে একজন অত্যন্ত চালাক এবং বিপজ্জনক সিংহীতে পরিণত হয়েছে, যে নিজে শিকার পারে। যেইমাত্র নন্দিনী তার কাজ পুরোপুরিভাবে শেষ করল এবং সে মঞ্চ থেকে নিচে নামতে লাগল, ঠিক তখনই হঠাৎ ভিড় অত্যন্ত নীরবতার সাথে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। রুদ্রপ্রতাপ তার লম্বা ও মজবুত শরীর নিয়ে ধীরে ধীরে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কায়দায় নন্দিনীর দিকে সোজা এগিয়ে যেতে লাগল।
তার প্রতিটি কদমের সাথে হলে উপস্থিত সমস্ত মানুষের হৃৎস্পন্দন অনেক দ্রুত হয়ে যাচ্ছিল, কারণ কেউ বুঝতে পারছিল না যে শহরের সবচেয়ে বড় মাফিয়া বস এখন কী ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে। নন্দিনী এবং রুদ্রপ্রতাপ এখন একে অপরের একেবারে সামনাসামনি দাঁড়িয়েছিল, এবং তাদের দুজনের মাঝে কেবল কয়েক ইঞ্চির দূরত্বই অবশিষ্ট ছিল। রুদ্রপ্রতাপ তার গভীর এবং বিপজ্জনক নজর দিয়ে নন্দিনীর চোখের দিকে সোজা তাকাল, যা নেকাবের পেছন থেকেও অত্যন্ত তীক্ষ্ণ এবং নির্ভীক দেখাচ্ছিল। রুদ্রপ্রতাপ তার বড় এবং মজবুত হাতটি ধীরে ধীরে এগিয়ে দিল এবং কারও তোয়াক্কা না করে নন্দিনীর চেহারায় লেগে থাকা ওই কালো ও রহস্যময় নেকাবটিকে এক ঝটকায় পুরোপুরি নিচে টেনে সরিয়ে দিল। নেকাব সরতেই নন্দিনীর ওই অত্যন্ত সুন্দর ও ক্ষুরধার চেহারা পুরো হলে উপস্থিত সমস্ত মানুষের সামনে অত্যন্ত পরিষ্কার রূপে ফুটে উঠল। রুদ্রপ্রতাপের চোখ তাকে দেখে পুরোপুরি স্থির হয়ে গেল, এবং তার কঠোর চেহারায় একটি অত্যন্ত অদ্ভুত কোমলতা এবং অসীম ভালোবাসা পরিষ্কার ফুটে উঠতে লাগল। সে নন্দিনীকে অত্যন্ত গভীরভাবে দেখল এবং তার ভারী ও কড়া কণ্ঠে বলল যে, আমি তোমাকে পুরো দুনিয়া জুড়ে খুঁজেছি, আর তুমি এখানে আমার পুরো সাম্রাজ্য নিজের ইশারায় নাচাচ্ছ। নন্দিনী বিনা চোখের পলক ফেলে অত্যন্ত তীক্ষ্ণ এবং নির্ভীক নজরে রুদ্রপ্রতাপকে ঘাড় ঘুরিয়ে দেখল এবং বলল যে, আমার কারো সাহায্যের বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে এবং আমার ছেলেকে রক্ষা করতে খুব ভালোভাবেই জানি, এবং আমার তোমার এই মিথ্যে সহানুভূতি বা তোমার বিপজ্জনক দুনিয়ার কোনো অংশই চাই না। নন্দিনীর এই অত্যন্ত কড়া এবং অকপট কথাগুলো সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের শ্বাস আটকে দিল, কারণ আজ পর্যন্ত কেউই রুদ্রপ্রতাপের সাথে এইভাবে কথা বলার ভয়ঙ্কর স্পর্ধা কখনোই করেনি। রুদ্রপ্রতাপের নন্দিনীর এই রাগ এবং তার এই ভয়ঙ্কর বিদ্রোহ অত্যন্ত বেশি পছন্দ হচ্ছিল, কারণ তার এমন নির্ভীক এবং শক্তিশালী রানীরই প্রয়োজন ছিল। সে হঠাৎ নন্দিনীর কোমরে নিজের একটি মজবুত হাত দিল এবং তাকে নিজের দিকে অত্যন্ত জোরে টেনে নিল, যার ফলে তাদের শরীর একে অপরের সাথে একেবারে ধাক্কা খেল। সে নন্দিনীর কানে অত্যন্ত ধীর ও বিপজ্জনক কণ্ঠে ফিসফিস করে বলল যে, তুমি এবং আমার ছেলে আমার সবচেয়ে মূল্যবান যান, আর এখন তোমাকে আমার থেকে দুনিয়ার কোনো শক্তি দূরে সরিয়ে নিতে পারবে না। হলে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক এই ভয়ঙ্কর ও ভীতিকর প্রেমের কাহিনী দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, এবং কারোর মুখ থেকে একটা আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। যে ব্যবসায়ীকে নন্দিনী এইমাত্র পুরোপুরি ধ্বংস করেছিল, সে মাটিতে পড়ে থেকে নিজের চুলগুলোকে অত্যন্ত খারাপভাবে ছিঁড়ছিল। সে এখন বুঝতে পারছিল যে সে অজান্তেই শহরের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী মানুষের সবচেয়ে প্রিয় এবং একমাত্র নারীর সাথে অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ঝামেলা পাকিয়ে ফেলেছিল, যা তার মৃত্যু ছিল। রুদ্রপ্রতাপ নন্দিনীকে নিজের মজবুত বাহুতে তুলে নিল, এবং কারোর পরোয়া না করে সে ওই বড় হল থেকে বাইরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে যেতে লাগল। নন্দিনী অনেক চেষ্টা করল যাতে সে তার মজবুত বাঁধন থেকে মুক্ত হতে পারে, কিন্তু রুদ্রপ্রতাপের শক্তির সামনে তার প্রতিটি প্রয়াস পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। রুদ্রপ্রতাপের সমস্ত সশস্ত্র লোকেরা তাদের পিছে পিছে অত্যন্ত সতর্কতার সাথে চলছিল, এবং পুরো হোটেলটিকে তারা একটি অত্যন্ত সুরক্ষিত এবং মজবুত দুর্গে পুরোপুরি রূপান্তরিত করে দিয়েছিল। গাড়ির ভেতরে বসতেই রুদ্রপ্রতাপ তার ড্রাইভারকে অত্যন্ত কড়া এবং উচ্চস্বরে নির্দেশ দিল যে গাড়ি সোজা নন্দিনীর নতুন এবং বিলাসবহুল প্যান্টহাউসের দিকে নিয়ে চলো। সে ওই ছোট্ট প্রাণটির সাথে দেখা করার জন্য অত্যন্ত বেশি ছটফট করছিল, যে তারই নিজের রক্ত ছিল এবং যাকে সে আজ পর্যন্ত নিজের বাহুতে তুলে নেয়নি। নন্দিনী গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল, এবং তার হৃদয় একটি অত্যন্ত অদ্ভুত এবং নতুন ঝড়ের আহ্বানে বেশ জোরে এবং একটানা ধরফর করতে বাধ্য হয়ে গিয়েছিল। গাড়ির ভেতরের পরিবেশ অত্যন্ত বেশি উত্তেজনাপূর্ণ এবং নীরব ছিল। রুদ্রপ্রতাপের বিশাল এবং মজবুত বাহুতে নন্দিনী পুরোপুরিভাবে বন্দী ছিল, কিন্তু তার চোখে এখনও একটি অত্যন্ত বিপজ্জনক এবং বরফের মতো শীতল আগুন ধিক ধিক করে জ্বলছিল। রুদ্রপ্রতাপের হৃদয় অত্যন্ত দ্রুত গতিতে ধুকপুক করছিল, কারণ সে ওই ছোট্ট প্রাণটির সাথে দেখা করার জন্য অনেক বেশি উদ্গ্রীব ছিল, যে তারই নিজের পবিত্র রক্ত ছিল। বাইরের আলোগুলো গাড়ির কাঁচ ভেদ করে তাদের দুজনের চেহারার ওপর পড়ছিল, যার ফলে তাদের মাঝের অদ্ভুত আকর্ষণ আরও বেশি গভীর ও রহস্যময় লাগছিল। নন্দিনী তার পুরো শক্তি প্রয়োগ করে রুদ্রপ্রতাপকে নিজের থেকে দূরে ঠেলে দেবার জোরালো চেষ্টা করল, কিন্তু সে একটি মজবুত পাথরের মতো নিজের জায়গা থেকে একটুও নড়ল না। সে অত্যন্ত শীতল ও ভয়ঙ্কর কণ্ঠে বলল যে, তুমি আমাকে এইভাবে জোর করে নিজের সাথে একেবারেই নিয়ে যেতে পারো না,
কারণ আমি তোমার কোনো সম্পত্তি নই। রুদ্রপ্রতাপ তার এই বিদ্রোহ দেখে একটি অত্যন্ত বিপজ্জনক হাসির সাথে উত্তর দিল যে, তুমি আমার রানী এবং আমার বাচ্চার মা হওয়ার সুবাদে এই দুনিয়াতে তোমার ওপর কেবল আমার এবং শুধুমাত্র আমারই পূর্ণ অধিকার রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিশাল ও ভয়ঙ্কর গাড়ির বহর শহরের সবচেয়ে দামি এবং সুরক্ষিত এলাকায় অবস্থিত নন্দিনীর বিলাসবহুল পেন্টহাউসের আকাশচুম্বী ভবনের নিচে এসে পুরোপুরি থেমে গেল। রুদ্রপ্রতাপের কালো স্যুট পরিহিত সশস্ত্র বডিগার্ডরা সাথে সাথেই ক্ষিপ্রতা দেখিয়ে পুরো ভবনটিকে চারদিক থেকে নিজেদের শক্ত দখলে নিয়ে নিল। রুদ্রপ্রতাপ গাড়ির দরজা নিজেই খুলল এবং নন্দিনীর হাত অত্যন্ত শক্তভাবে ধরে তাকে নিজের সাথে লিফটের দিকে নিয়ে যেতে লাগল। নন্দিনীর হৃদয় এখন এক অজানা ও অদ্ভুত ভয়ে অনেক জোরে জোরে একটানা ধুকপুক পড়তে শুরু করেছিল। লিফট অত্যন্ত দ্রুত উপরের দিকে যাচ্ছিল এবং তাদের দুজনের মাঝে একটি অত্যন্ত ভয়ঙ্কর ও ভারী নিস্তব্ধতা পুরোপুরি বিরাজ করছিল, যা কোনো বড় ঝড়ের পরিষ্কার সংকেত ছিল। রুদ্রপ্রতাপের গভীর ও বিপজ্জনক কালো চোখ একটানা নন্দিনীর অত্যন্ত সুন্দর ও তীক্ষ্ণ চেহারাটিকে দেখছিল, যেন সে তার বছরের পর বছর পুরনো তৃষ্ণা মেটাচ্ছে। নন্দিনী নিজের দৃষ্টি সোজা সামনের দরজায় স্থির করে রেখেছিল এবং সে তার ছোট্ট কবিরের সুরক্ষাকে কেন্দ্র করে নিজের মাথায় নানা ধরনের ভয়ঙ্কর ও নতুন পরিকল্পনা অত্যন্ত দ্রুত গতিতে বুনছিল। যেইমাত্র লিফটের দরজা বিলাসবহুল পেন্টহাউসের ফ্লোরে খুলল, তখন নন্দিনীর সুরক্ষার জন্য নিযুক্ত করা সমস্ত ব্যক্তিগত গার্ড রুদ্রপ্রতাপ এবং তার বিপজ্জনক লোকদের দেখে পুরোপুরি সতর্ক হয়ে গেল। নন্দিনী সাথে সাথেই নিজের হাত তুলে তার লোকদের পিছিয়ে যাওয়ার অত্যন্ত কড়া ও কঠোর ইশারা করল, কারণ সে এখানে কোনো ধরনের কোনো রক্তক্ষয়ী খেলা একেবারেই চাইছিল না। রুদ্রপ্রতাপ কারও পরোয়া না করে এক ভয়ঙ্কর ও নির্ভীক সিংহের মতো সোজা ওই বিলাসবহুল ঘরের ভেতর অত্যন্ত ভারী পদক্ষেপে পুরোপুরি প্রবেশ করে গেল। ঘরের ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুবাসিত ছিল, যা নন্দিনীর নিজের একটি অত্যন্ত সুন্দর ও পবিত্র দুনিয়ার পরিষ্কার অনুভূতি জাগাচ্ছিল। রুদ্রপ্রতাপের তীক্ষ্ণ ও শিকারী চোখ পুরো ঘরের অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল, এবং তখনই সে একটি ঘর থেকে অত্যন্ত মিষ্টি ও ধীর ঘুমপাড়ানি গানের আওয়াজ শুনতে পেল। তার পা নিজে থেকেই ওই ঘরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগোতে লাগল, এবং নন্দিনীও তার পিছে পিছে দৌড়ে গেল, যাতে সে তার বাচ্চাকে এই ভয়ঙ্কর মাফিয়া বসের নজর থেকে যে কোনো প্রকারে বাঁচাতে পারে। রুদ্রপ্রতাপ যেইমাত্র ওই সুন্দর ঘরের দরজাটি অত্যন্ত ধীরে খুলল, তখন তার শ্বাস এক মুহূর্তের জন্য তার গলায় পুরোপুরি আটকে রইল। সামনে একটি অত্যন্ত নরম এবং চমৎকার দোলনায় ৬ মাসের ছোট্ট কবির অত্যন্ত শান্তিতে ঘুমাচ্ছিল, এবং তার দেখাশোনা করার আয়া পাশেই বসেছিল। রুদ্রপ্রতাপ ওই ছোট্ট প্রাণটিকে দেখে পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল, এবং তার কঠোর হৃদয়ে এমন এক ভয়ঙ্কর ও বিশাল ভালোবাসা উপচে পড়ল, যা তার সমস্ত নিষ্ঠুরতাকে এক পলকেই পুরোপুরি মুছে দিল। সে অত্যন্ত ধীর ও কাঁপা কাঁপা পদক্ষেপে ওই ছোট্ট দোলনার কাছে পৌঁছল, এবং তার চোখ খুশি এবং এক অদ্ভুত ব্যথার কারণে পুরোপুরি ভিজে গিয়েছিল। মুম্বাইয়ের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর মাফিয়া বস, যার নামে পুরো দুনিয়া কাঁপত, আজ সে নিজেরই রক্তের একটি ছোট্ট কণার সামনে পুরোপুরিভাবে মাথা নত করে দিয়েছিল। সে তার বড় এবং মজবুত হাত অত্যন্ত ধীরে এগিয়ে দিল এবং ছোট্ট কবিরের অত্যন্ত নরম গালগুলোকে তার কাঁপতে থাকা আঙুল দিয়ে অত্যন্ত ভালোবাসা এবং আদরের সাথে স্পর্শ করল। যখন ছোট্ট কবির তার চোখ খুলল, তখন তার চোখ একেবারে তার বাবা রুদ্রপ্রতাপের মতোই অনেক বেশি ভয়ঙ্কর এবং এক অদ্ভুত গভীর রহস্যে পুরোপুরি ভরা ছিল। কবির কাঁদার বা ঘাবড়ানোর পরিবর্তে অত্যন্ত মিষ্টি একটি হাসির সাথে রুদ্রপ্রতাপের একটি বড় আঙুলকে তার ছোট এবং অত্যন্ত কোমল হাত দিয়ে অত্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরল, যার ফলে রুদ্রপ্রতাপের হৃদয় খুশিতে পুরোপুরি গলে গেল। নন্দিনী এই সব কিছু অত্যন্ত নীরবতার সাথে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু তার হৃদয় কোনো মতেই রুদ্রপ্রতাপের এই হঠাৎ উপচে পড়া ভালোবাসার ওপর একেবারেই বিশ্বাস করতে পারছিল না। সে অত্যন্ত দ্রুত এগিয়ে গেল এবং সে রুদ্রপ্রতাপকে তার বাচ্চার দোলনা থেকে অত্যন্ত জোরালোভাবে পেছনের দিকে ধাক্কা দিয়ে দিল। সে তার ছেলেকে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নিজের সুরক্ষিত বাহুতে তুলে নিল
এবং এক অত্যন্ত ভয়ঙ্কর সিংহীর মতো নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে রুদ্রপ্রতাপকে অত্যন্ত খুনে নজরে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল। নন্দিনী অত্যন্ত শীতল ও বিপজ্জনক কণ্ঠে চিৎকার করে বলল যে আমার ছেলের থেকে একদম দূরে থাকো, কারণ তোমার এই মাসুম এবং পবিত্র জীবনের কোনো রতিমাত্র অধিকার নেই। তুমি এক ভয়ঙ্কর এবং প্রাণঘাতী মানুষ, যার দুনিয়া কেবল রক্তপাত আর মৃত্যুর ভয়ঙ্কর ছায়ায় পালিত হয়, আর আমি আমার বাচ্চাকে এই নরকে একেবারেই যেতে দেব না। রুদ্রপ্রতাপ তার এই ভয়ঙ্কর ও ভীতিকর ঘৃণাকে দেখে একটি অত্যন্ত দীর্ঘ ও শীতল শ্বাস নিল এবং নিজের রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার অত্যন্ত জোরালো চেষ্টা করল। রুদ্রপ্রতাপ তার ভারী এবং বিপজ্জনক কণ্ঠে অত্যন্ত শান্ত ভঙ্গিতে উত্তর দিল যে, তুমি চাই যত বড় দেয়ালই খাড়া করে নাও, কিন্তু এই বাচ্চাটি কেবল আমার এবং শুধুমাত্র আমারই আপন রক্ত। আমি তোমাকে এবং এই বাচ্চাকে পাওয়ার জন্য পুরো শহরে আগুন লাগিয়ে দিয়েছি, আর এখন আমাকে দুনিয়ার কোনো শক্তি আমার পরিবারের থেকে একেবারেই দূরে করতে পারবে না। তুমি আমার রানী এবং আমার পুরো বংশের একমাত্র উত্তরাধিকারী, যাকে আমি নিজের জান দিয়েও সবসময় সুরক্ষিত রাখব এবং তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দেব। নন্দিনীর চেহারায় একটি অত্যন্ত কটু এবং বিষাক্ত হাসি ফুটে উঠল এবং সে কোনো ভয় ছাড়াই রুদ্রপ্রতাপের চোখের দিকে সোজা তাকিয়ে নিজের অত্যন্ত কড়া এবং তীক্ষ্ণ জবাব দিল। সে বলল যে, আমার তোমার এই রক্তমাখা সম্পদ আর তোমার ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য একেবারেই চাই না, কারণ আমি নিজেই নিজের শক্তিতে একটি অনেক বড় এবং শক্তিশালী অবস্থান অর্জন করে নিয়েছি। আমি একাই আমার ছেলের প্রতিটি প্রয়োজন মেটাতে পারব এবং এর ভবিষ্যৎ গড়ার জন্য আমার কোনো অচেনা মাফিয়া বসের মিথ্যে খয়রাতির কোনো প্রয়োজন নেই। রুদ্রপ্রতাপের নন্দিনীর এই ভয়ঙ্কর অহংকার এবং ভীতিকর আত্মবিশ্বাস অত্যন্ত বেশি আকর্ষণীয় ও খুনে লাগছিল, যা তাকে ভেতর পর্যন্ত পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। সে আজ পর্যন্ত কেবল এমন সব নারীই দেখেছিল যারা তার নাম শুনেই ভয় কাঁপতে শুরু করত, বা সম্পদের লোভে তার সামনে নিজেদের হাঁটু অত্যন্ত সহজেই মুড়ে দিত। কিন্তু নন্দিনী তাদের সবার থেকে একেবারেই আলাদা এবং অনেক বেশি বিপজ্জনক ছিল, যে তার চোখের দিকে চোখ রেখে তাকে সরাসরি চ্যালেঞ্জ করার ভয়ঙ্কর স্পর্ধা করছিল। আর এই কথাটি রুদ্রপ্রতাপের সত্যিই খুব পছন্দ হল। রুদ্রপ্রতাপ তার দুই হাত নিজের প্যান্টের পকেটে রাখল এবং অত্যন্ত ভয়ঙ্কর ভঙ্গিতে হাসতে হাসতে বলল যে, আমার তোমার এই বাঘেরির মতো ফিতরাত এবং তোমার এই বিপজ্জনক রাগ খুব ভালো লাগে। আমি তোমাকে কোনোভাবেই বাধ্য করব না। কিন্তু আমি আজ থেকে এই ঘরেই তোমাদের দুজনের সাথেই থাকব এবং তোমার আমাকে আটকানোর কোনো অধিকার একেবারেই নেই। আমার সুরক্ষা এবং আমার ছায়া এখন তোমার এবং কবিরের সাথে এক অত্যন্ত মজবুত ঢালের মতো সব সময় চলবে। চাই তোমার আমার এই কথা পছন্দ হোক বা তুমি আমাকে ভয়ঙ্কর ঘৃণা করো। নন্দিনী খুব ভালোভাবেই জানত যে এই ভয়ঙ্কর ও পাগল মাফিয়া বসের সাথে এই মুহূর্তে লড়াই করা বা তাকে জোর করে ঘর থেকে বের করে দেওয়া একেবারেই বুদ্ধিমানের কোনো কাজ হবে না। সে তার ছেলেকে অত্যন্ত ভালোবেসে পুনরায় তার দোলনায় ঘুম পাড়িয়ে দিল এবং তারপর রুদ্রপ্রতাপের দিকে ঘুরে নিজের একটি অত্যন্ত কড়া এবং বিপজ্জনক শর্ত তার সামনে পরিষ্কারভাবে রাখল। সে বলল যে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার ব্যবসায়িক দুনিয়া এবং আমার ব্যক্তিগত জীবনের কোনো বিষয় তুমি নিজের মর্জিমতো কোনো সরাসরি হস্তক্ষেপ একেবারেই করবে না। এটি আমার কড়া সতর্কবাণী। রুদ্রপ্রতাপ অত্যন্ত চতুরতা এবং এক রহস্যময় হাসির সাথে নিজের ঘাড় নাড়াল এবং নন্দিনীর এই অত্যন্ত কড়া এবং কঠোর শর্তকে কোনো তর্ক ছাড়াই সাথে সাথেই পুরোপুরি মেনে নিল। সে জানত যে নন্দিনী একটি অত্যন্ত স্বাধীন এবং ভয়ঙ্কর পাখির মতো, যাকে সোনার খাঁচায় একেবারেই বন্দী করা যেতে পারে না, বরং তাকে নিজের সাথে উড়তে দেওয়া উচিত। সেই সুন্দর এবং বিপজ্জনক নারীর সাথে একটি অত্যন্ত রোমাঞ্চকর এবং নতুন খেলা খেলার জন্য এখন মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত এবং অনেক বেশি উদ্গ্রীব হয়ে উঠেছিল। সেই রাত থেকেই নন্দিনীর ওই অত্যন্ত শান্ত এবং বিলাসবহুল পেন্টহাউসের পুরো পরিবেশ এবং তার সুরক্ষা ব্যবস্থা একটি অত্যন্ত বড় এবং ভয়ঙ্কর মাফিয়া দুর্গে পুরোপুরি রূপান্তরিত হয়ে গিয়েছিল। রুদ্রপ্রতাপের শত শত বিপজ্জনক লোক পুরো ভবনটিকে নিজেদের শক্ত দখলে নিয়ে নিয়েছিল
এবং পাখিও তাদের অনুমতি ছাড়া সেখানে নিজের ডানা একেবারেই ঝাপটাতে পারত না। নন্দিনীর এই ভারী সুরক্ষায় অনেক বেশি বিরক্তি হচ্ছিল, কিন্তু সে তার বাচ্চার খাতিরে এই ভয়ঙ্কর এবং নতুন পরিবর্তনটিকে চুপচাপ সহ্য করার জন্য পুরোপুরি বাধ্য হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন নন্দিনী তার বিলাসবহুল অফিসের ঘরে বসে ল্যাপটপে বড় আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে অত্যন্ত গম্ভীর এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করায় পুরোপুরি ব্যস্ত ছিল, রুদ্রপ্রতাপ দূরে একটি আরামদায়ক সোফায় বসে মদের একটি দামি গ্লাস পান করতে করতে তাকে অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর নজরে একটানা দেখছিল এবং তার কাজ করার ক্ষমতাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল। নন্দিনী যে কড়া এবং অত্যন্ত বিপজ্জনক ভঙ্গিতে বড় বড় ব্যবসায়ীদের নিজের আঙুলের ইশারায় নাচাচ্ছিল, তা দেখে রুদ্রপ্রতাপের বুক অনেক বেশি গর্বে এবং অসীম খুশিতে পুরোপুরি চড়া হয়ে যাচ্ছিল। নন্দিনীর মাথায় এখন তার আসল এবং সবচেয়ে বড় শত্রুদের পুরোপুরিভাবে ধ্বংস করার একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মাস্টারমাইন্ড পরিকল্পনা অত্যন্ত দ্রুত গতিতে আকার নিতে শুরু করেছিল। সে কেবল তার বাবা মা এবং ওই ব্যবসায়ীকে শাস্তি দিয়েই একেবারেই শান্ত হয়ে বসবে না, বরং সে ওই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে শিকড় থেকে উপড়ে ফেলতে চাইছিল, যা তাকে কাঁদিয়েছিল। তার রুদ্রপ্রতাপের বিশাল ক্ষমতা এবং তার ভয়ঙ্কর মাফিয়া নেটওয়ার্কের ভেতরে ভেতরে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে এই কথাটি কোনো মূল্যেই তার সামনে একেবারেই স্বীকার করতে চাইছিল না। রুদ্রপ্রতাপ যে তার রানীর মাথায় চলা প্রতিটি বিপজ্জনক ঝড় খুব ভালোভাবেই পড়তে পারত, সে নিজের জায়গা থেকে উঠল এবং নন্দিনীর চমৎকার চেয়ারের ঠিক পেছনে এসে দাঁড়াল। সে তার মজবুত হাত নন্দিনীর কাঁধে রাখল এবং অত্যন্ত ধীর অথচ অত্যন্ত বিপজ্জনক কণ্ঠে বলল যে, আমি জানি যে তুমি কোনো অনেক বড় এবং ভয়ঙ্কর শিকারের পূর্ণ সন্ধানে আছো। যদি তুমি চাও তবে আমার পুরো আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য এবং আমার সমস্ত বিপজ্জনক লোক এই রক্তক্ষয়ী খেলায় তোমার ইশারায় কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। নন্দিনী তার এই ভয়ঙ্কর এবং অত্যন্ত লোভনীয় প্রস্তাব শুনে একটি অত্যন্ত দীর্ঘ শ্বাস নিল এবং চোখ বন্ধ করে এই পুরো বিপজ্জনক চুক্তির সুবিধা এবং অসুবিধা নিয়ে ভাবতে শুরু করল। সে খুব ভালোভাবেই জানত যে রুদ্রপ্রতাপের বিপুল শক্তির সাহায্য ছাড়া তার সবচেয়ে বড় শত্রুদের পুরোপুরিভাবে পিষে ফেলা একটু মুশকিল এবং অনেক বেশি সময় সাপেক্ষ কাজ অবশ্যই হবে। সে একটি অত্যন্ত শীতল এবং বিপজ্জনক হাসির সাথে নিজের চোখ খুলল এবং বলল যে, আমি তোমার ক্ষমতার ব্যবহার করব, কিন্তু এই পুরো রক্তক্ষয়ী খেলার সমস্ত নিয়ম কেবল এবং শুধুমাত্র আমারই হবে। রুদ্রপ্রতাপ তার এই কড়া এবং ভয়ঙ্কর কথাটি শুনে এক অত্যন্ত ভয়ঙ্কর প্রাণঘাতী অট্টহাসি হাসল, যা পুরো পেন্টহাউসের বড় দেওয়ালগুলোর সাথে ধাক্কা খেয়ে অত্যন্ত জোরে প্রতিধ্বনিত হয়ে উঠেছিল। তার এই কথায় কোনো যায় আসত না যে নিয়ম কার হবে, কারণ সে তো কেবল নিজের এই বিপজ্জনক সিংহীটিকে শিকারের একটি অত্যন্ত চমৎকার ও ভয়ঙ্কর খেলা খেলতে দেখতে চাইছিল। তাদের দুজনের মাঝে একটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী জোট পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল, যা এখন শহরের সমস্ত বড় এবং দুর্নীতিগ্রস্ত শত্রুদের পুরোপুরি ছাইয়ে পরিণত করতে চলেছিল। ছোট্ট কবির তার সুন্দর দোলনায় শুয়ে অত্যন্ত খুশিতে নিজের ছোট হাত পা ছুঁড়ছিল, যেন সেও তার বাবা মায়ের এই ভয়ঙ্কর এবং নতুন সম্পর্কের উদযাপন করছিল। শহরের আকাশে এখন একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং কালো ঝড়ের বিপজ্জনক মেঘ পুরোপুরি ঘনীভূত হতে শুরু করেছিল, যা যে কোনো মুহূর্তে অনেক বড় ধ্বংস এবং ভয়ঙ্কর রক্তপাত নিয়ে বর্ষিত হতে চলেছিল। নন্দিনী এবং রুদ্রপ্রতাপের এই ভয়ঙ্কর এবং শক্তিশালী জুটি এখন একসাথে মিলে ওই সমস্ত গদ্দার এবং শত্রুদের কবর খোঁড়ার জন্য তাদের প্রথম বিপজ্জনক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। নন্দিনীর ওই অত্যন্ত চমৎকার এবং সুরক্ষিত পেন্টহাউসে এখন একটি অত্যন্ত অদ্ভুত অথচ অত্যন্ত ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। রুদ্রপ্রতাপের উপস্থিতি ওই বাড়ির পুরো পরিবেশকে এক ভয়ঙ্কর এবং শক্তিশালী দুর্গে পুরোপুরি বদলে দিয়েছিল। সে সারাদিন একটি শান্ত কিন্তু অত্যন্ত বিপজ্জনক সিংহের মতো নন্দিনীর প্রতিটি ছোট এবং বড় নড়াচড়ার উপর খুব গভীর নজর রাখত। নন্দিনীর তার এই ভয়ঙ্কর এবং একটানা দেখতে থাকা নজরগুলোর কারণে অনেক বেশি বিরক্তি বোধ হতো, কিন্তু সে চুপ ছিল।
সে তার বিলাসবহুল সোফায় বসতে বসতে অত্যন্ত শীতল এবং কড়া কণ্ঠে রুদ্রপ্রতাপকে আরও একবার তার সবচেয়ে বড় শর্তটি মনে করিয়ে দিল। নন্দিনী বলল যে, তুমি আমার ছেলের বাবা হতে পারো, কিন্তু আমার এই রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর ব্যবসায়িক লড়াইয়ে তুমি একেবারেই সামনে আসবে না। আমি ওই সমস্ত নিষ্ঠুর এবং গদ্দার লোকদের নিজের হাতেই অত্যন্ত খারাপভাবে পিষে ফেলতে চাই, যারা আমার জীবনকে নরক বানিয়েছিল। তুমি কেবল পেছনে দাঁড়িয়ে আমার এই বিপজ্জনক খেলাটি চুপচাপ দেখবে। রুদ্রপ্রতাপ তার মদের দামি গ্লাসটি কেবিলে রাখল একটি অত্যন্ত ভয়ঙ্কর ও প্রাণঘাতী হাসির সাথে নিজের মাথা ধীরে ধীরে নাড়ল। তার নিজের এই সুন্দর এবং বিপজ্জনক রানীর এই খুনে অহংকার এবং ভয়ঙ্কর আত্মবিশ্বাস অত্যন্ত বেশি আকর্ষণীয় ও চমৎকার লাগছিল। সে অত্যন্ত ভারী এবং শীতল কণ্ঠে উত্তর দিল যে, আমার ক্ষমতা এবং আমার সমস্ত বিপজ্জনক গুপ্তচর সব সময় তোমার একটি ছোট্ট ইশারার জন্য অধৈর্যভাবে অপেক্ষা করবে। তুমি যখন খুশি আমার এই পুরো আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যের ব্যবহার করতে পারো। নন্দিনীর মাথায় এখন তার ওই অহংকারী এবং লোভী বড় বোনকে পুরোপুরি ধ্বংস করার একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিকল্পনা চলছিল। সে রুদ্রপ্রতাপের সবচেয়ে খাস এবং তীক্ষ্ণ গুপ্তচর দেবকে তার বিলাসবহুল অফিসের ভেতরে অত্যন্ত গুপ্তভাবে দেখা করার জন্য ডাকল। দেব, যে নিজেই এক অনেক বড় এবং ভয়ঙ্কর খুনি ছিল, সেও নন্দিনীর তীক্ষ্ণ বুদ্ধি এবং তার ভয়ঙ্কর প্রতাপের সামনে পুরোপুরি মাথা নত করে দিয়েছিল। নন্দিনী তাকে কিছু অত্যন্ত বিশেষ এবং কড়া নির্দেশ দিল। অন্যদিকে নন্দিনীর ওই অহংকারী বড় বোন এবং তার লোভী হবু স্বামী সেই ভয়ঙ্কর রাতের পর থেকেই অনেক বেশি ভয়ে এবং আতঙ্কে ছিল। ওই ব্যবসায়ীর পুরোপুরিভাবে রাস্তায় চলে আসার কারণে তাদের ওই জমকালো এবং দামি বিয়েটিও চিরকালের মতো ভেঙে গিয়েছিল। নন্দিনীর বোন দিন রাত কেবল ওই ভয়ঙ্কর মাফিয়া বস এবং ওই রহস্যময়ী নারীর কথা ভেবে ভেবে খুব খারাপভাবে কেঁপে শুরু করত। সে এখনও এটা জানত না যে ওই নারীটি নন্দিনী ছিল। নন্দিনী অত্যন্ত চতুরতা এবং ভয়ঙ্কর বুদ্ধি খাটিয়ে একটি অত্যন্ত বড় এবং ভুয়া বিদেশি বিনিয়োগ কোম্পানির একটি অত্যন্ত চমৎকার জাল বিছিয়েছিল। সে ওই লোভী হবু স্বামীর সামনে এমন একটি চমৎকার এবং কোটি টাকার মিথ্যা চুক্তি পেশ করল, যা দেখে ওই বোকা লোকটির চোখ পুরোপুরি ধাঁধিয়ে গেল। লোভে অন্ধ হয়ে যাওয়া ওই বোকা লোকটি কিছু চিন্তা না করেই তার অবশিষ্ট সমস্ত পৈতৃক সম্পত্তি এবং বাংলো পুরোপুরি বন্ধক রেখে দিল। সে এই বিপজ্জনক এবং রক্তমাখা জালে খুব খারাপভাবে ফেঁসে গিয়েছিল। নন্দিনী তার বড় বোনের ওই লোভী এবং প্রতারক হবু স্বামীকে পুরোপুরি ধ্বংস করার জন্য কোনো ছোট্ট ত্রুটিও একেবারেই ছাড়েনি। ওই বোকা লোকটি রাতারাতি অনেক বড় ধনী হওয়ার লোভে তার সমস্ত দামি সম্পত্তি ওই ভুয়া কোম্পানির নামে পুরোপুরি লোভীভাবে করে দিয়েছিল। নন্দিনী তার বড় এবং সুন্দর স্ক্রিনওয়ালা ল্যাপটপে ওই লোকটির এই ভয়ঙ্কর এবং লজ্জাজনক ধ্বংসের পুরো তামাশাটি অত্যন্ত শীতল এবং খুনে হাসির সাথে একটানা দেখছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই ওই লোভী হবু স্বামীর বাড়িতে ইডি এবং বড় সরকারি আইনজীবীদের একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর হানা পড়ল। তাকে জালিয়াতি এবং বিপুল অর্থের কারচুপির অত্যন্ত গুরুতর এবং মারাত্মক অভিযোগে সাথে সাথেই গ্রেপ্তার করে অত্যন্ত নোংরা এবং অন্ধকার জেলে পুরে দেওয়া হল। নন্দিনীর অহংকারী বোন, যে আবার ওই লোকটির সাথে নিজের মিথ্যা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছিল, সেও পুরোপুরি ফেঁসে গেল। সে ভয়ে জোরে জোরে কাঁদতে এবং চিৎকার করতে লাগল। নন্দিনী ইচ্ছাকৃতভাবে নিজের বড় বোনের নামটিও ওই সমস্ত ভুয়া এবং বেআইনি নথিপত্রে অত্যন্ত চতুরতা এবং সাফাইয়ের সাথে যুক্ত করিয়ে দিয়েছিল। পুলিশের ভয়ঙ্কর এবং বড় কর্মকর্তারা নন্দিনীর বোনকেও অত্যন্ত নির্দয়ভাবে হিঁচিড়ে টানতে টানতে ওই একই নোংরা পুলিশের জিপে ধাক্কা দিয়ে তুলে দিল। সে রাস্তায় দাঁড়িয়ে মানুষের সামনে অত্যন্ত খারাপভাবে কাকুতি মিনতি করছিল এবং নিজের মিথ্যা নির্দোষিতার একটানা কান্না জুড়ছিল, কিন্তু কোনো মানুষ তার ছোট্ট সাহায্য করতে এগিয়ে এলো না। রুদ্রপ্রতাপ তার বিশাল এবং অত্যন্ত আরামদায়ক বিছানায় শুয়ে টিভির বড় স্ক্রিনে নন্দিনীর শত্রুদের এই ভয়ঙ্কর ধ্বংসের খবর দেখছিল।
তার চেহারায় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং গর্বে ভরা চমৎকার হাসি ছিল, কারণ তার রানী কোনো সরাসরি অস্ত্র না উঠিয়েই নিজের শিকারকে মেরে ফেলেছিল। সে দেবকে ইশারা করল এবং বলল যে, আমার রানীর এই চমৎকার এবং ভয়ঙ্কর মস্তিষ্কের ক্ষমতার সামনে বড় বড় আন্ডারওয়ার্ল্ড ডন ও নস্যি, সে সত্যিই আমার নন্দিনী। নন্দিনী তার কালো রঙের একটি অত্যন্ত চমৎকার এবং দামি চশমা পরল এবং তার কিছু অত্যন্ত বিশেষ এবং বিপজ্জনক নিরাপত্তারক্ষীর সাথে আর্থার রোড জেলে পৌঁছে গেল। জেলের ওই নোংরা এবং দুর্গন্ধযুক্ত সেলটি পুরোপুরি অন্ধকার এবং এক অত্যন্ত ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবেছিল, যেখানে তার বোন কাঁদছিল। পুলিশের বড় বড় কর্মকর্তারা নন্দিনীর ওই ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রতাপ দেখে ভয়ে সাথে সাথেই নিজেদের জায়গা থেকে পিছিয়ে গেল। নন্দিনী অত্যন্ত ভারী পদক্ষেপে ওই সেলের কাছে পৌঁছল। নন্দিনীর বোন যখন ওই রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী নারীকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন তার শ্বাস ভয় এবং ভয়ঙ্কর ঘাবড়ানোর কারণে পুরোপুরি আটকে গেল। নন্দিনী অত্যন্ত শীতল এবং বিপজ্জনক হাসির সাথে বলল যে, কি হলো আমার আদরের? আর বড় বোন, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি এবং তোমার ওই লোভী বাবা মা আমাকে বৃষ্টির ওই ভয়ঙ্কর রাতে একটি নোংরা পোকার মতো অত্যন্ত নির্দয়ভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আজ আমি ওই নোংরা রাস্তা থেকে উঠে শহরের আকাশে বসে আছি, আর তুমি একটি নোংরা এবং দুর্গন্ধযুক্ত জেলে মেঝেতে পোকার মতো হামাগুড়ি দিচ্ছ। এটা আমার শক্তি এবং আমার বিচার। নন্দিনীর ওই লোভী এবং নিষ্ঠুর বোন সাথে সাথেই নিজের হাঁটুর ওপর মাটিতে পড়ে গেল এবং নিজের নোংরা হাত জোড় করে অত্যন্ত খারাপভাবে কাঁদতে লাগল। সে নন্দিনীর দামি জুতো ধরার চেষ্টা করছিল এবং অত্যন্ত কাকুতি মিনতি করা কণ্ঠে নিজের জান এবং স্বাধীনতার একটানা ভিক্ষে চাইছিল। নন্দিনী অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণা এবং রাগের সাথে নিজের পা পেছনে টেনে নিল এবং ওই নারীকে একটি অত্যন্ত নোংরা এবং নিচু নজরে দেখে কড়া সতর্কবাণী দিল। সে অত্যন্ত কড়া এবং ভয়ঙ্কর কণ্ঠে বলল যে, তোমার মতো লোভী এবং গদ্দার মানুষের জন্য আমার হৃদয়ে কোনো ছোট্ট দয়া একেবারেই অবশিষ্ট নেই। তুমি আমাকে এবং আমার অনাগত বাচ্চাকে রাস্তায় মরার জন্যে ছেড়ে দিয়েছিলে, আর আজ আমি তোমাকে এই নরকের নোংরা এবং অন্ধকার আগুনে চিরকালের জন্যে জ্বলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। নন্দিনী আর কোনো কথা না বলে ঘুরে দাঁড়াল এবং নিজের ভারী পদক্ষেপে ওই নোংরা জেলের সেল থেকে অত্যন্ত দ্রুত গতিতে বেরিয়ে গেল। ওই লোভী হবু স্বামী, যে কাছেরই একটি অন্য নোংরা এবং দুর্গন্ধযুক্ত সেলে বন্দী ছিল, সেও এই পুরো ভয়ঙ্কর কথোপকথন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিল। সে এখন পুরোপুরিভাবে বুঝে গিয়েছিল যে সে নিজের সম্পদের মিথ্যা এবং ভয়ঙ্কর অহংকারে এসে একজন অত্যন্ত ভয়ঙ্কর সিংহীর সাথে সরাসরি শত্রুতা ডেকে এনেছিল। সে এখন তার সারা জীবন এই অন্ধকার এবং ভয়ঙ্কর জেলের নোংরা গড়াদের পেছনে কেঁদে কেঁদে কাটাতে পুরোপুরি বাধ্য এবং অসহায় হয়ে গিয়েছিল। যখন নন্দিনী তার বিলাসবহুল এবং সুরক্ষিত পেন্টহাউসে ফিরে এলো, তখন সে দেখল যে পুরো ঘরটিকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল। রুদ্রপ্রতাপ নিজের হাতে একটি অত্যন্ত দামি এবং চকচকে হীরের হার নিয়ে নন্দিনীর ঠিক সামনে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হাসির সাথে দাঁড়িয়েছিল। সে ওই মূল্যবান হারটি নন্দিনীর গলায় অত্যন্ত ভালোবেসে পরিয়ে দিল এবং তার এই অত্যন্ত ভয়ঙ্কর ও চমৎকার জয়ের অত্যন্ত উষ্ণতার সাথে শুভেচ্ছা এবং নিজের আনন্দ প্রকাশ করল। নন্দিনী ওই দামি হারটিকে স্পর্শ করল, কিন্তু তার চোখে এখনও একটি অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর আগুন পুরোপুরি ধিকধিক করে জ্বলছিল, যা নেভেনি। সে রুদ্রপ্রতাপের দিকে অত্যন্ত তীক্ষ্ণ এবং বিপজ্জনক নজরে তাকাল এবং বলল যে, আমার এই রক্তক্ষয়ী খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। আমাকে এখনও শহরের ওই সমস্ত বড় এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক মন্ত্রীদেরও পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে হবে, যারা আমার শত্রুদের ওই ভয়ঙ্কর রাতে পুরোপুরি সঙ্গ দিয়েছিল। রুদ্রপ্রতাপ অত্যন্ত কোমলতার সাথে নন্দিনীর চেহারাটিকে নিজের দুই মজবুত হাতে ধরল এবং তার গভীর কালো চোখে অত্যন্ত সোজা এবং গভীরভাবে তাকাল।
সে তার ভারী এবং ভয়ঙ্কর কণ্ঠে বলল যে, তুমি যে রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর তাণ্ডব এই শহরে চালাতে চাও, আমি সব সময় তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকব। আমার পুরো আন্ডারওয়ার্ল্ড এবং আমার সমস্ত বিপজ্জনক অস্ত্র এখন তোমার এই ভয়ঙ্কর এবং ভীতিকর ন্যায়ের লড়াইয়ে পুরোপুরি তোমার নিজের হয়ে গেছে, এবং কেউ তোমাকে আটকাতে পারবে না। ছোট্ট কাবির দূরে তার সুন্দর এবং নরম দোলনায় বসে নিজের ছোট ছোট হাত দিয়ে একটি দামি খেলনার সাথে অত্যন্ত খুশিতে একটানা খেলছিল। তার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার বাবা মা মুম্বাই শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী মানুষ হয়ে গেছে, যারা যে কারো জীবন কেড়ে নিতে পারে। নন্দিনী এবং রুদ্রপ্রতাপ দুজনেই নিজেদের ওই ছোট্ট এবং অত্যন্ত পবিত্র রক্তের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য নিজেদের সমস্ত ভয়ঙ্কর এবং খুনে উদ্দেশ্য পুরোপুরি ভুলে যেত। শহরের সমস্ত বড় এবং প্রভাবশালী মানুষের মধ্যে এখন নন্দিনীর ওই রহস্যময় এবং ভয়ঙ্কর কোম্পানির অত্যন্ত ভারী এবং ভীতিকর আতঙ্ক পুরোপুরি বসে গিয়েছিল। সবাই এই বিষয়টি খুব ভালোভাবেই জেনে গিয়েছিল যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া বস রুদ্রপ্রতাপ এখন ওই ভয়ঙ্কর নারীর প্রতিটি ছোট এবং বড় ইশারায় নাচে। তাদের দুজনের এই ভয়ঙ্কর এবং ভীতিকর জুটি পুরো শহরের ব্যবসা এবং কালো কারনামার জন্য একটি অত্যন্ত বড় এবং প্রাণঘাতী ঝড় হয়ে উঠেছিল, যাকে কেউ আটকাতে পারত না। নন্দিনী এখন তার শেষ এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর আঘাতের অত্যন্ত শান্ত এবং চতুর মস্তিষ্কের সাথে সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল, যা সবাইকে চমকে দেওয়ার মতো ছিল। সে রুদ্রপ্রতাপের গুপ্তচরদের অত্যন্ত চমৎকারভাবে ব্যবহার করে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং নোংরা মন্ত্রীদের পুরো এবং আসল কাঁচা নথিপত্র নিজের শক্ত হাতে নিয়েছিল। সে এমন একটি ভয়ঙ্কর এবং ভীতিকর বিস্ফোরণ ঘটাতে চলেছিল, যা এই পুরো শহরের নোংরা এবং ফাঁপা শিকড়গুলোকে পুরোপুরি নাড়িয়ে দেবে এবং চিরকালের জন্য ছাই করে দেবে। রুদ্রপ্রতাপ তার বিলাসবহুল ব্যালকানিতে দাঁড়িয়ে পুরো শহরের সুন্দর আলোগুলোকে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং গর্বে ভরা গভীর নজর দিয়ে একটানা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিল। তার আজ নিজের ভয়ঙ্কর জীবনে প্রথমবারের মতো কোনো নারীর ওপর এত বেশি ভয়ঙ্কর এবং অসীম গর্ব অনুভব হচ্ছিল, যা তার হৃদয়কে শান্তি দিচ্ছিল। সে তার হাতে ধরা মদের গ্লাসটিকে বাতাসে কিছুটা উপরে তুলল এবং তার ওই ভয়ঙ্কর এবং তীক্ষ্ণ রানীর পরবর্তী এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর জয়ের জন্য নিজের শুভকামনা জানাল। শহরের সবচেয়ে বিলাসবহুল এবং বিখ্যাত 5 স্টার ব্যাঙ্কোয়েট হল আজ রাতে পুরোপুরি বিদেশি এবং অত্যন্ত দামি ফুল দিয়ে সাজানো হয়েছিল। এটি একটি অত্যন্ত বড় এবং জমকদার উদযাপন ছিল, যেখানে শহরের সমস্ত দুর্নীতিগ্রস্ত পলিটিক্যাল মন্ত্রী এবং নোংরা ব্যবসায়ীরা নিজেদের মিথ্যা ক্ষমতার ভয়ঙ্কর অহংকার দেখানোর জন্য একসাথে জড়ো হয়েছিল। এই সমস্ত লোভী এবং নিষ্ঠুর মানুষের একেবারেই এই ধারণা ছিল না যে আজ রাতে তাদের এই চমৎকার উদযাপন তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভীতিকর ধ্বংসের একটি অনেক বড় এবং প্রাণঘাতী শ্মশান হতে চলেছে, যেখানে তাদের সম্পদ জ্বলবে। শহরের সবচেয়ে বড় এবং দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেট মন্ত্রী তার হাতে মদের একটি অত্যন্ত দামি গ্লাস ধরে অন্য নোংরা এবং লোভী ব্যবসায়ীদের সাথে খুব জোরে হাসছিল। তার মনে হচ্ছিল যে সে তার সমস্ত কালা কারনামা এবং ভয়ঙ্কর কেলেঙ্কারি চিরকালের জন্য অত্যন্ত সুরক্ষিত এবং মজবুত সিন্ধুকে পুরোপুরি দাফন করে দিয়েছে। এই সমস্ত গদ্দার এবং নিষ্ঠুর লোকেরা নন্দিনীকে ওই ভয়ঙ্কর বৃষ্টির রাতে বাড়ি থেকে বের করতে তার নিষ্ঠুর এবং লোভী বাবা মাকে পুরো এবং অত্যন্ত নোংরা সঙ্গ দিয়েছিল। তখনই হঠাৎ ওই বিশাল এবং বিলাসবহুল হলের অত্যন্ত ভারী এবং মজবুত প্রধান দরজাগুলো একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর আওয়াজের সাথে পুরোপুরি খুলে গেল। উদযাপনের ওই আনন্দের এবং সুন্দর সুর এক মুহূর্তেই একেবারে বন্ধ হয়ে গেল এবং পুরো হলে মৃত্যুর মতো ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। কালো রঙের দামি এবং চমৎকার স্যুট পরিহিত রুদ্রপ্রতাপের শত শত ভয়ঙ্কর এবং বিপজ্জনক সশস্ত্র লোক কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাঙ্কোয়েট হলকে চারদিক থেকে নিজেদের মজবুত এবং প্রাণঘাতী দখলে পুরোপুরি নিয়েছিল। সেখানে উপস্থিত সমস্ত বড় এবং শক্তিশালী মানুষের শ্বাস এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ভয়ে তাদের গলাতেই পুরোপুরি আটকে গিয়েছিল। শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী গ্যাংস্টার রুদ্রপ্রতাপ তার ওই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী চালের সাথে ভেতরে প্রবেশ করল, যা সবার আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু আজ রাতে সে সামনে ছিল না,
বরং সে অত্যন্ত সম্মানের সাথে নিজের রাস্তা ছেড়ে দিল এবং নন্দিনী একটি অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর রানীর মতো একটি দামি কালো গাউনে পুরো আত্মবিশ্বাসের সাথে ভেতরে এলো। নন্দিনীর চেহারায় একটি অত্যন্ত শীতল এবং খুনে হাসি ছিল, যা কোনো বড় ঝড় এবং ভয়ঙ্কর ধ্বংসের সবচেয়ে পরিষ্কার এবং সোজা ভয়ঙ্কর সংকেত দিচ্ছিল। সে তার উঁচু এবং মজবুত পদক্ষেপে সোজা ওই চমৎকার এবং বড় মঞ্চের দিকে এগোতে লাগল, যেখানে ওই নোংরা মন্ত্রী দাঁড়িয়েছিল। ওই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী তার মিথ্যা এবং ভয়ঙ্কর প্রতাপ দেখানোর চেষ্টা করে জোরে জিজ্ঞেস করল যে এসব কি বেয়াদবি, কিন্তু তার কাঁপতে থাকা হাত এবং ঘামে ভেজা কপাল তার আসল ভয়ের জানান দিচ্ছিল। নন্দিনী ওই বড় এবং বিলাসবহুল মঞ্চে উঠে মাইকটি নিজের মজবুত হাতে ধরল এবং তার শীতল এবং বিপজ্জনক কণ্ঠ পুরো হলে জোরে প্রতিধ্বনিত হয়ে উঠল। সে কোনো ভয় ছাড়াই অত্যন্ত শান্ত কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কণ্ঠে বলল যে তোমাদের সমস্ত লোভী এবং গদ্দার মানুষের এই নোংরা খেলা এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে। তোমরা নিজেদের সম্পদ এবং মিথ্যা ক্ষমতার নেশায় বুঁদ হয়ে বহু নিষ্পাপ এবং নির্দোষ জীবনকে অত্যন্ত নির্দয়ভাবে পিষে মেরেছ, এবং আজ আমি তার পুরো হিসেব করব। নন্দিনী নিজের হাতে ধরা একটি ছোট্ট রিমোটের বোতাম টিপল এবং মঞ্চের পেছনে লাগানো একটি অত্যন্ত বিশাল এবং চমৎকার স্ক্রিন সাথেই চালু হয়ে গেল। ওই বড় স্ক্রিনে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং লোভী ব্যবসায়ীদের কালো কারনামার অত্যন্ত পাকাপোক্ত এবং ভয়ঙ্কর প্রমাণ পরিষ্কার দেখা যেতে লাগল। তাদের সমস্ত বিদেশি সুইস ব্যাংক অ্যাকাউন্টের ভয়ঙ্কর কারচুপি এবং ওই নোংরা চুক্তিগুলোর সমস্ত আসল কাগজ পুরো দুনিয়ার সামনে অত্যন্ত ভয়ঙ্কর এবং লজ্জাজনকভাবে পুরোপুরি নগ্ন হয়ে সামনে চলে এসেছিল, যা লুকোনো ছিল। হলে উপস্থিত মিডিয়া এবং প্রেসের সমস্ত লোক, যারা আগে থেকেই নন্দিনীর একটি অত্যন্ত গোপন নির্দেশে সেখানে ডাকা হয়েছিল, তারা সাথেই ছবি তুলতে শুরু করে দিল। ওই অহংকারী এবং শক্তিশালী মন্ত্রী এখন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সে নন্দিনীর সামনে নিজের হাঁটু গেড়ে অত্যন্ত খারাপভাবে কান্না শুরু করে দিল। তার এখন এটা খুব ভালোভাবে বুঝতে বাকি রইল না যে তার ওই পুরো রাজনৈতিক ক্ষমতা এবং তার অঢেল সম্পদ এই রহস্যময় এবং বিপজ্জনক নারীর সামনে কেবল একটি সামান্য ছাইয়ের মতো। নন্দিনী ওই কাকুতি মিনতি করা এবং কাঁদতে থাকা মন্ত্রীকে একটি অত্যন্ত ঘৃণ্য এবং নিচু নজরে দেখল এবং নিজের পাকে তার নোংরা হাত থেকে দূরে সরিয়ে নিল। সে তার ভারী এবং কড়া কণ্ঠে বলল যে, যখন আমার নিষ্ঠুর বাবা মা আমাকে ওই ভয়ঙ্কর এবং কনকনে বৃষ্টির রাতে বাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলেছিল, তখন তুমি তাদের সাথ দিয়েছিলে। তুমি একজন অসহায় এবং বেচারি গর্ভবতী মেয়েকে ধ্বংস করতে নিজের সমস্ত নোংরা এবং ভয়ঙ্কর প্রতাপ ব্যবহার করেছিলে। তাই আজ আমি তোমাকে কোনো ছোট্ট দয়াও একেবারেই দেব না। রুদ্রপ্রতাপ তার ওই একই বিপজ্জনক এবং ভয়ঙ্কর চালের সাথে ওই বড় মঞ্চে উঠে তার সুন্দর এবং শক্তিশালী রানী নন্দিনীর ঠিক পাশে এসে মজবুতভাবে দাঁড়িয়ে গেল। সে তার ভয়ঙ্কর এবং গর্জনশীল কণ্ঠে পুরো হলে উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বলল যে, এই নারী আমাকে একটি নতুন জীবন দিয়েছে এবং সে আমার রানী। এ আমার পুরো আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যের একমাত্র এবং সবচেয়ে বড় মালকিন, আর যে কেউই এর রাস্তায় আসার স্পর্ধা করেছে সে আমার হাতে ভয়ঙ্কর এবং ভীতিকর মৃত্যু পাবে। রুদ্রপ্রতাপের একটি ছোট্ট এবং অত্যন্ত ভয়ঙ্কর ইশারায় তার সমস্ত মজবুত সশস্ত্র লোকেরা ওই সমস্ত কাঁদতে থাকা এবং কাকুতি মিনতি করা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের চুল ধরে টেনে নিল। বাইরে আগে থেকেই নন্দিনীর নির্দেশে অ্যান্টি করাপশন ব্যুরোর সবচেয়ে সৎ এবং কড়া পুলিশ কর্মকর্তারা তাদের বহু গাড়ি নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। ওই সমস্ত নিষ্ঠুর এবং অহংকারী মানুষকে হাতকড়া পরিয়ে অত্যন্ত নোংরা এবং ভয়ঙ্কর অপমানের সাথে পুলিশের ভ্যানে খারাপভাবে গুঁজে দেওয়া হল এবং তাদের পুরো অহংকার চিরকালের মতো ভেঙে গেল। ওই জমকালো এবং বিলাসবহুল উদযাপন, যা তাদের মিথ্যা অহংকারের একটি অনেক বড় প্রতীক ছিল, এখন তাদের পুরোপুরি ধ্বংস এবং ভয়ঙ্কর লজ্জার একটি অনেক নোংরা শ্মশান হয়ে গিয়েছিল। নন্দিনী একাই নিজের চমৎকার মস্তিষ্ক এবং নিজের একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মাস্টারমাইন্ড পরিকল্পনার জোরে ওই পুরো নোংরা এবং নিষ্ঠুর সিস্টেমকে পুরোপুরি উপড়ে ফেলেছিল। সে ওই সমস্ত মানুষকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে একজন নারীকে দুর্বল এবং অসহায় মনে করার ভয়ঙ্কর ভুল তাদের কত বড় এবং ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে। রুদ্রপ্রতাপ তার গভীর এবং বিপজ্জনক চোখ দিয়ে নন্দিনীকে অত্যন্ত কোমলতা এবং অসীম গর্বের সাথে দেখল যে এখন একজন অনেক বড় এবং চমৎকার বিজয়ী হয়ে গিয়েছিল।
তার আজ এই কথাটি খুব ভালোভাবে বুঝে এসেছিল যে তার এই বিপজ্জনক এবং সুন্দর রানীর আসলে তার ভয়ঙ্কর ক্ষমতা এবং কোনো সুরক্ষার কোনো প্রয়োজন নেই। তারা দুজনে একটি অত্যন্ত ধারালো এবং প্রাণঘাতী তলোয়ারের দুটি আলাদা অংশের মতো ছিল, যারা একসাথে মিলে এই পুরো দুনিয়াকে অত্যন্ত সহজেই নিজেদের সামনে ঝোঁকাতে পারত। তারা দুজনে ওই বিশাল এবং চমৎকার হল থেকে একসাথে অত্যন্ত ভারী এবং ভয়ঙ্কর পদক্ষেপে বাইরে বের হল এবং পুরো শহরের আকাশ তাদের এই ভয়ঙ্কর প্রতাপকে দেখছিল। বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত মিডিয়াকর্মী এবং সাংবাদিকরা তাদের দুজনের ছবি তুলছিল। কিন্তু ভয়ে কোনো মানুষ তাদের কাছে আসার ছোট্ট স্পর্ধাও করতে পারছিল না। নন্দিনী এবং রুদ্রপ্রতাপ তাদের ওই অত্যন্ত সুরক্ষিত এবং দামি বুলেটপ্রুফ গাড়িতে একসাথে বসল এবং তাদের গাড়ি শহরের ওই বিলাসবহুল এবং সুন্দর বাড়ির দিকে দ্রুত এগিয়ে গেল। যখন তারা দুজনে তাদের ওই অত্যন্ত চমৎকার এবং সুরক্ষিত পেন্টহাউসে ফিরে পৌঁছল, তখন ঘরের ভেতরের পরিবেশ অত্যন্ত বেশি শান্ত এবং স্বস্তিদায়ক মনে হচ্ছিল। বাইরের ওই ভয়ঙ্কর এবং ভীতিকর দুনিয়া থেকে একেবারেই আলাদা এই জায়গাটি তাদের জন্য একটি অত্যন্ত পবিত্র এবং সুন্দর স্বর্গের মতো হয়ে গিয়েছিল, যা তাদের আনন্দ দিত। ছোট্ট কাবির তার নরম এবং আরামদায়ক দোলনায় অত্যন্ত খুশিতে খেলছিল এবং নন্দিনী তাকে সাথে সাথেই নিজের মমতা ভরা এবং অত্যন্ত সুরক্ষিত বাহুতে খুব ভালোবেসে তুলে নিল। রুদ্রপ্রতাপ অত্যন্ত ধীর এবং শান্ত পদক্ষেপে পেছন থেকে নন্দিনীর কাছে এল এবং সে তার মজবুত এবং বিশাল বাহু দিয়ে নন্দিনী এবং নিজের ছেলেকে পুরোপুরি ঘিরে ধরল। শহরের ওই সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাফিয়া বস, যে আজ পর্যন্ত কেবল রক্তপাত এবং ভয়ঙ্কর মৃত্যু দেখেছিল, আজ সে নিজের জীবনের আসল এবং প্রকৃত অর্থ পেয়ে গিয়েছিল। সে নন্দিনীর কপালে একটি অত্যন্ত কোমল এবং ভালোবাসাপূর্ণ চুম্বন দিল এবং ছোট্ট কবির হাসতে হাসতে নিজের বাবার বড় আঙুলটিকে অত্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরল। নন্দিনীও নিজের হৃদয়ের চারদিকে বানিয়ে রাখা ঘৃণা এবং রাগের ওই অত্যন্ত মজবুত এবং ভয়ঙ্কর দেয়ালটিকে এখন পুরোপুরি ভেঙে ফেলেছিল, যা তাকে আটকে রাখত। সে রুদ্রপ্রতাপের ওই বিশাল এবং সুরক্ষিত বুকে নিজের মাথা রাখল এবং তার চোখ থেকে খুশির কিছু অত্যন্ত মূল্যবান এবং শান্তিদায়ক গরম জল গড়িয়ে পড়তে লাগল, যে এখন তারা দুজনে মিলে এমন এক মজবুত এবং অজেয় শক্তিতে পরিণত হয়েছে, যাকে এই দুনিয়ার কোনো ভয়ঙ্কর ঝড় কখনোই নাড়াতে পারবে না। পরের দিনই নন্দিনী এবং রুদ্রপ্রতাপের এই ভয়ঙ্কর এবং ভীতিকর জোটের সবচেয়ে বড় খবরটি পুরো দেশের কর্পোরেট জগৎ এবং আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যকে খুব খারাপভাবে নাড়িয়ে দিয়েছিল। সবাই এখন এই বিষয়টি খুব ভালোভাবে জেনে গিয়েছিল যে যদি কেউ নন্দিনীর দিকে চোখ তুলে দেখারও স্পর্ধা করে, তবে তার মৃত্যু নিশ্চিত। তাদের এই বিশাল এবং যৌথ সাম্রাজ্য এখন পুরো শহরের ওপর অত্যন্ত নীরবতা এবং এক অত্যন্ত বিপজ্জনক আতঙ্কের সাথে রাজত্ব করছিল, যাকে হারানো পুরোপুরি অসম্ভব ছিল। অন্যদিকে নন্দিনীর ওই নিষ্ঠুর এবং লোধী বাবা-মা এবং তার ওই অত্যন্ত অহংকারী এবং ক্রূর বোন এখন নিজেদের নোংরা এবং দুর্গন্ধযুক্ত জেলে খুব খারাপভাবে পৌঁছছিল। তারা সম্পদ এবং মিথ্যা সম্মানের ভয়ঙ্কর লোভে পড়ে নিজের আপন মেয়েকেই ধ্বংস করার যে ভয়ঙ্কর এবং নোংরা চেষ্টা করেছিল, তার পরিণতি অত্যন্ত বেশি যন্ত্রণাদায়ক ছিল। তারা এখন প্রতিদিন নিজেদের ওই ভয়ঙ্কর ভুলের ওপর রক্তের কান্না কাঁদত, কিন্তু এখন তাদের সাহায্য করার বা তাদের বাঁচানোর জন্য দুনিয়ার কোনো মানুষ ছিল না। নন্দিনী এখন নিজের পুরো মনোযোগ নিজের আদরের ছেলে কবিরের ভালো প্রতিপালন এবং নিজের ওই বিশাল এবং চমৎকার ব্যবসায়িক সাম্রাজ্যকে আরও বেশি বড় করার কাজে পুরোপুরি লাগিয়ে দিয়েছিল। সে শহরের অসহায় এবং একাকী মায়েদের সাহায্য করার জন্য একটি অত্যন্ত বড় এবং চমৎকার চ্যারিটি সংস্থারও নির্মাণ করেছিল, যাতে আর কোনো মেয়ে কষ্ট না পায়। সে নিজের ওই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক অতীতকে একটি অত্যন্ত মজবুত ঢাল বানিয়ে নিয়েছিল, যা এখন অসংখ্য এবং অসহায় মানুষের জীবনে নতুন আনন্দ এবং আলো ভরছিল। রুদ্রপ্রতাপ ও নন্দিনীর চমৎকার এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে নিজের ভয়ঙ্কর এবং বেআইনি আন্ডারওয়ার্ল্ডের কাজগুলোকে ধীরে ধীরে পরিষ্কার এবং সৎ কর্পোরেট ব্যবসায় বদলাতে শুরু করেছিল। তার এখন এই বিষয়টি খুব গভীরভাবে বুঝে এসেছিল যে আসল ক্ষমতা এবং ভয়ঙ্কর প্রতাপ কেবল অস্ত্র এবং ভয়ঙ্কর রক্তপাত থেকেই নয়, বরং একটি চমৎকার এবং তীক্ষ্ণ মস্তিষ্ক থেকেও পাওয়া যায়। নন্দিনীর সীমাহীন ভালোবাসা এবং তার চমৎকার সঙ্গ ওই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী মানুষটিকে একজন অত্যন্ত দায়িত্বশীল এবং শক্তিশালী রাজাতে পুরোপুরি বদলে দিয়েছিল। সময় তার নিজের একটি অত্যন্ত চমৎকার এবং দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকল এবং মাত্র কয়েক বছরেই ছোট্ট কবির একজন অত্যন্ত বুদ্ধিমান এবং নির্ভীক ছেলেরূপে বড় হয়ে গেল,
সে নিজের বাবার মতো অত্যন্ত ভয়ঙ্কর এবং মজবুত ছিল, কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা একেবারে নিজের মায়ের মতোই অনেক বেশি খুনে ছিল। ওই বিলাসবহুল এবং চমৎকার প্রাসাদে এখন সব সময় খুশি এবং এক অদ্ভুত ভালোবাসায় পূর্ণ খিলখিল হাসি প্রতিধ্বনিত হতে থাকত, যা তাদের এই সুন্দর এবং মজবুত সম্পর্ককে নতুন উড়ান দিত। ওই বেচারি এবং একাকী মেয়ে, যাকে একটি কালো এবং ভয়ঙ্কর ঝড়ের রাতে তার আপনজনেরাই একটি নোংরা পোকার মতো অত্যন্ত নির্দয়ভাবে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল, আজ সে আকাশের চূড়ায় ছিল। নন্দিনী নিজের চমৎকার সাহস এবং কখনো হার না মানা মজবুত এবং বিপজ্জনক সংকল্প দিয়ে এই পুরো নিষ্ঠুর দুনিয়াকে নিজের পায়ের কাছে খুব খারাপভাবে মাথা নোয়াতে বাধ্য করে দিয়েছিল। এই কাহিনী কেবল একটি ভয়ঙ্কর এবং ভীতিকর প্রতিশোধের নয়, বরং একজন নারীর অসীম ক্ষমতা এবং সত্যের জয়ের সবচেয়ে চমৎকার দৃষ্টান্ত।